পুলিশ কন্ট্রোল রুমে থাকা একটা ছেলে চা নিয়ে ওখানে থাকা পুলিশদেরকে বলল, স্যার এই নিন চা। স্যার এই নিন আপনার অল্প চিনি দেওয়া। থ্যাঙ্কস। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে স্যার। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এনে রেখে দে। স্যার, পয়সা দিয়ে পুলিশ ডিপার্টমেন্টের অপমান কেন করছেন? স্যার, আমার বয়স তো আর কম না। আমার সুগার আছে, বইয়েরও মনে থাকে না, কিন্তু এই ছেলেটা কখনো ভুলে না তাই। স্যার আপনি চা খেয়ে তাড়াতাড়ি কাপটা দিন না, আমার আবার যেতে হবে। তোর কাছ তো চা দেওয়া, এর থেকে বড় কাজ কি আছে? না স্যার, আমার এই পতাকাগুলো বেচতে হবে স্যার, আর বিকেলের আগে বেচতে হবে, নয়তো 4টার পরে আর কেউ কিনবে না স্যার। লোকদের মানসিকতা তুই জানিস, অনেক টাকা কামাবি, যা। থ্যাংক ইউ স্যার। ছেলেটা চা দিয়ে চলে যেতেই পুলিশ কন্ট্রোল রুমে একটা ফোন এলো। ইয়েস, পুলিশ কন্ট্রোল রুম। স্যার আমার বাড়িতে দুটো মুখোশ দাঁড়িয়েছে, গয়না আর টাকা সব ডাকাতি করে নিয়ে গেছে। আমার মাথায় বন্দুক ধরে সব কিছু নিয়ে গেছে। আপনার কিছু হয়নি তো? আমার কিছু হয়নি, আমার পেনশনের সমস্ত টাকা নিয়ে গেছে। আপনি তাড়াতাড়ি আসেন না। অ্যাড্রেস বলুন। 26 নম্বর ফরিদপুর মধুখালী স্যার। আপনি ভয় পাবেন না, 10 মিনিটে পুলিশ পৌঁছে যাবে। আবারও পুলিশ কন্ট্রোল রুমে ফোন এলো। পুলিশ অফিসারটি ফোন রিসিভ করে বলল, হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম। হ্যাঁ বলুন। স্যার, হঠাৎ আমাদের ঘরে দুজন লোক ঢুকে টাকা পয়সা সব নিয়ে গেছে স্যার। আপনারা তাড়াতাড়ি আসেন স্যার। এইমাত্র না বললেন পুলিশ চলে আসবে? না স্যার, আমি তো এইমাত্র ফোন করলাম। 26 নাম্বার ফরিদপুর মধুখালী না? না স্যার, এটা ফরিদপুর আম্বানিকাপুর। একটু অপেক্ষা করুন, 10 মিনিটে পুলিশ পৌঁছে যাবে। একটা বাড়ির দরজায় কেউ একজন টোকা দিতেই ভেতরে থেকে বয়স্ক একটি দরজাটা হালকা ফাঁকা করতেই দেখে একটা লোক মুখে ভূতের মাস্ক পরে বন্দুক তাক করে আছে। বয়স্ক লোকটির ভয়ে দরজা থেকে সরে দাঁড়ায়। বন্দুকধারী লোকটি বয়স্ক লোকটাকে ধরে টানতে টানতে ভেতরে নিয়ে গিয়ে একটা লকারের সামনে এনে ফেলে লোক দুটি বন্দুক তাক করে হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লকটা খুলতে বললে বয়স্ক লোকটি ভয়ে লকারটি খুলে দিতেই লোক দুটো লকারে থাকা সমস্ত টাকা পয়সা গহনা একটা ব্যাগে ভরে নিয়ে চলে যায়। একে একে পুলিশ কন্ট্রোল রুমে ফোন আসতেই থাকে। সব জায়গাতেই দুটো মুখোশধারী লোক এসে টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। এদিকে আজ 26শে মার্চ স্বাধীনতা দিবস সামনে। একজন মন্ত্রী স্টেজে ভাষণ দিতেছে। পাশে থাকা একটা মেয়ে পুলিশ কনস্টেবল অফিসারকে বলে, এ তো কিছুই না, আগেরবার তুলসীদাসের বদলে কবিদাস বলেছিল। কি বলবো বলো? কথা বলতে বলতে হঠাৎ পুলিশ অফিসারটার ফোন বেজে উঠল। ফোনটা ধরেই বলল, হ্যাঁ গো বলো। কি গো, আমি তো মাছ আনতে বলেছিলাম, সেটার কি হলো? দেখো, এই মাত্র তো বক্তৃতা দিতে শুরু করলো, কথাটা তুলতে দাও। আমি তোমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবো, ঠিক আছে তো? যদি না আনো না। আর কিছু বলতে দিল না। তার আগেই পুলিশ অফিসার ফোনটা কেটে দিল। আবার অফিসারটার ফোন বেজে উঠল। হাজারো বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করার সাথেই ওপাশ থেকে ভেসে এলো, স্যার, আপনি এখন কোথায় আছেন? স্যার, এখন 26 নাম্বার ফরিদপুর মধুখালীতে যান স্যার। কি হয়েছে? ওখানে ডাকাতি হয়েছে স্যার। ডাকাতি হয়েছে? 8টা বাড়িতে ডাকাতি হয়েছে স্যার। কি বললে? 8টা বাড়িতে ডাকাতি হয়েছে? হঠাৎ পুলিশ কন্ট্রোল রুমে পাশ থেকে একটা মেয়ে অফিসার বলে, স্যার 8 না 9 ঘর। এই চলো চলো, তাড়াতাড়ি চলো। পুলিশ অফিসারটা সবাইকে নিয়ে পুলিশের জিপে করে উঠে যেতে লাগলো সেই ঠিকানায়। অপরদিকে দুটো মুখোশধারী লোক একের পর এক ডাকাতি করেই চলেছে। আর এক এক করে পুলিশ কন্ট্রোল রুমে সব মানুষ ফোন করে সাহায্য চাচ্ছে। পুলিশ অফিসারটি গাড়িতে বসেই একজনকে ফোন দিয়ে বলছে, মধুখালী রেলওয়ে স্টেশনে ওখানকার সমস্ত পুলিশকে স্পটে আসতে বলো ফার্স্ট। ফোনটা না কাটতে কাটতে আবার ফোনটা বেজে উঠল। অফিসারটি ফোনের দিকে তাকিয়ে বলে উঠল, এই মাছ মাছ করে আমার কান মাথা খেয়ে ফেলছে। পুলিশ ডাকাতি হওয়া বাড়িতে এসে বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করছে। অপরদিকে একের পর এক পুলিশ কন্ট্রোল রুমে ফোন এসেই যাচ্ছে। সবারই একই কথা, দুটো মুখোশধারী লোক এসে কপালে বন্দুক ধরে সব টাকা গহনা হাতিয়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কন্ট্রোল রুম থেকে মেয়ে পুলিশটা অফিসারকে ফোন দিয়ে বলল, স্যার, আপনি এখন কোথায়? মন্ত্রী সাহেবের পতাকা ওঠানোর পর এখন থানায় ফিরছি। স্যার, আপনার এলাকায় কামারখালীতে গান পয়েন্ট রেখে 7টা বাড়িতে ডাকাতি হয়েছে স্যার।
গান পয়েন্টে ডাকাতি কি বলছো? এখন অবধি কামারখালীতে 18টা বাড়িতে ডাকাতি হয়েছে স্যার। এয়ারপোর্টের সকল পুলিশকে ডেকে পাঠাও। পুলিশ অফিসার সবাইকে নিয়ে যেতে লাগলো। এদিকে ডাকাতি থামছে না। পুলিশ যে বাড়িতে যাচ্ছে সবারই একই কথা, দুটো মুখোশ পরা লোক একটা বাইকে এসে সব কিছু নিয়ে চলে যাচ্ছে। এরই মাঝে পুলিশ অফিসারটা কন্ট্রোল রুমের অফিসারকে বলল, এই মধুখালীতে নাকি কামারখালীতে যাব? স্যার মধুখালীতে 8 বাড়িতে এবং কামারখালীতে 18টি বাড়িতে ডাকাতি হয়েছে স্যার। আরে 8টা আলুর চপ, 18টা সিঙ্গারা কোনো হোটেলে অর্ডার দিচ্ছিস নাকি? ডাকাতরা কারা? পুলিশ কন্ট্রোল রুম থেকে ফরিদপুর জেলার এক পুলিশ অফিসারকে ফোন দিয়ে বলল, স্যার আপনি এখন কোথায় স্যার? এই তো পতাকা তোলা কেবল শুরু হলো, লজনও পাইনি এখনো। স্যার আপনি এখনই ওখান থেকে বেরোন স্যার। আপনার বাড়ির আসে অম্বিকাপুরে 4টা বাড়িতে ডাকাতি হয়েছে স্যার। ডাকাতি এ আমার এলাকায় পড়ে না। স্যার তাড়াতাড়ি যান স্যার, ফরিদপুর জেলা এখনো পর্যন্ত মোট 40টা বাড়িতে ডাকাতি হয়েছে স্যার। ডাকাতদের ডাকাতি করার একের পর এক বেরিয়ে যাচ্ছে। দিনের বেলায় এভাবে বাড়িতে ঢুকে ডাকাতি করে চলে যাচ্ছে। পুরো ফরিদপুর শহর জুড়ে পুলিশের গাড়ির ছড়াছড়ি। এরই মাঝে একটা পুলিশ আর এক অফিসার ফোন দিতেই ফোনটা রিসিভ করে পুলিশ বলল, বল ভাই, মধুখালী আর কামারখালী দুটোর মাঝেই দাঁড়িয়ে আছি, কোথায় যেতে হবে? কামারখালী 1 নং ইউনিয়ন, ফরিদপুর জেলায় এখন অবধি 49টা বাড়িতে ডাকাতি হয়েছে স্যার। কি বললে? স্বাধীনতা দিবসে 49টা বাড়িতে ডাকাতি হয়েছে? আচ্ছা, ফোন আসা থেমে গেছে তো? আর কোনো ফোন আসছে না তো? না স্যার, 5 মিনিট হয়েছে ফোন আসেনি। ফোনটা রাখতেই আবার বেজে উঠল। অফিসারটি বলল, হ্যাঁ, ফোন করে বিরক্ত করে যাচ্ছে। হ্যাঁ বলো। আজ তুমি মাছ নিয়ে আসবে কি না বলো। আজ আমি পাগল হয়ে আছি, এখন ফোন রাখো। পুলিশ অফিসার কন্ট্রোল রুমে ফোন করে বলল, যেখানে যেখানে ডাকাতি হয়েছে ওখানকার সকল অফিসারকে মিটিং রুমে আসতে বলো। ইটস কমিশনার অর্ডার। একটা মন্ত্রী কমিশনারকে ফোন দিয়ে বলেছে, কমিশনার, 26শে মার্চের দিনে একের পর এক ডাকাতি হয়ে যাচ্ছে, সব জায়গা থেকে একের পর এক ফোন আসছে, তুমি কি করছো বলো? স্যার ওই ব্যাপারে মিটিং চলছে স্যার। মিটিং শেষ হলে জানাচ্ছি স্যার। এই হয়েছে, একটা যখনই দেখো তখনই। হ্যাঁ, পুলিশ কমিশনার রুমে ভেতরে পায়চারি করছে, একবার এদিকে তো আরেকবার ওদিকে। হঠাৎ কমিশনার চিল্লিয়ে বলে উঠল, এই কোথায় আছে ওই জেপি ইন্সপেক্টর রাজকে? দেখছি না কেন ওকে। সবার পেছন থেকে ইন্সপেক্টর রাজ সবাইকে ঠেলে কমিশনারের সামনে এসে স্যালিউট করে বলল, স্যার। এই তোর এলাকাতেই সবচেয়ে বেশি ডাকাতি হয়েছে, কোথায় ছিলি তুই? স্যার, হোম মিনিস্টারের সাথে স্কুলে গিয়েছিলাম স্যার। বাহ, ওই গর্ধবটা তোকে নিজের সাথে রেখে আমাকে ফোন করেছে। ননসেন্স। পুলিশের ইতিহাসে এই প্রথমবার 26শে মার্চ স্বাধীনতা দিবসে এত বড় ডাকাতি হয়েছে। আর 49টা বাড়িতে যখন ডাকাতি হচ্ছিল তখন তোমরা সবাই কি করছিলে? হ্যাঁ, এরই মাঝে অফিসার রাজ বলল, স্যার, এই ফরিদপুর শহরে কেউ 999 ডায়াল করলে আমাদের রেসপন্স মিনিমাম 10 মিনিটের ভেতরে হয়। 10 মিনিটের ভেতরে আমরা পৌঁছে যাই স্যার, কিন্তু আজ আমাদের ফোর্স সারা শহরে ছড়িয়েছিল, তাই 15 মিনিট লেগে গেল স্যার। হ্যাঁ, যখনই এতগুলো ফোন এলো তখন যদি ওই এরিয়াকে অ্যালার্ট করে দিতে তাহলে এতগুলো বাড়িতে ডাকাতি হতো না। যেখানে যেখানে ডাকাতি হচ্ছিল সব এরিয়াতে ফোর্স পাঠিয়ে দেওয়া হয়েছিল স্যার, তাও আমরা আটকাতে পারিনি, কারণ ওদের পেটাল দেখলে বোঝা যায় যে কোনো ছোটোখাটো বাড়িতে ডাকাতি করেনি স্যার। আগে থেকেই ওদের এই ডাকাতির প্ল্যান ছিল। আসল ব্যাপারটা এটা হলো যে ওদের কাছে প্রত্যেকটা বাড়ির ব্লু প্রিন্ট ছিল স্যার। যেসব বাড়িতে ডাকাতি হয়েছে ওখানে গিয়ে জিজ্ঞেস করায় ওটাও জানতে পারি টাকা আর গয়না রাখা ছিল, তাই ওরা সময় নষ্ট না করে চুরি করে পালিয়েছে। কমিশনারের মাথায় এবার চিন্তা বাবাজি এসে ভর করেছে। কমিশনার মাথায় হাত দিয়ে আছে। কনভেন্স করার মতো কোনো ক্লু পাওয়া গেছে কি? স্যার, 2টো ফিঙ্গারপ্রিন্ট, 2টো ফ্লুট প্রিন্ট, এমনকি সিম্পার ডগ লাইলাকেও নিয়ে গিয়েছিলাম, কোনো কাজেই দেয়নি। জিজ্ঞেস করার পর সবাই একটা কথাই বলল, কালো জামা পরা ভূতের মাস্ক পরা 2টো লোক, একজন বন্দুক ঠেকিয়ে রাখতো, আরেকজন চুরি করতো স্যার। 49টা বাড়ি, গোটা শহর বিধ্বস্ত, সিসিটিভি ফুটেজ কোনো ক্লু পাওয়া যায়নি। অফিসার রাজ বলল, স্যার, 32টা বাড়িতে সিসিটিভি ক্যামেরা রয়েছে স্যার, তার মধ্যে 12টা বাড়িতে কাজ করছে না স্যার। বাকি 20টা বাড়িতে? স্যার, ডাকাতি হওয়া কয়েকটি বাড়ির ফুটেজ ক্র্যাশ হয়ে গেছে স্যার, নো ফুটেজ স্যার।
একদিনে 1.5 GB ডাটা ফ্রি দিলে এরকমই হবে। ডিজিটাল বাংলাদেশ। নীলাদ্রিকে ডাকো। এদিকে একটা বাড়িতে বাইরে কে যেন কলিং বেল বাজিয়ে চলেছে। বাসায় ভেতরে দুটো বন্দুকধারী লোক দরজার কাছে গিয়ে বলছে, খোল খোল, আরে খোল না। ওদের দুজনের মধ্যে থেকে একজন দরজাটা খুলে দিলে মেয়েটা হাতে বালতি নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। ওদের দুজনের মধ্যে একজন বলছে, একটা কাজের মেয়েকে দেখে আমরা ভয় পাচ্ছিলাম। আমি ভয় পাইনি, কেঁপে গেছিলাম, ফেটে গেছিল। এখান থেকে আমাদের ছেলেরা রাতেই বেরিয়ে যাবে আর আমরা পালিয়ে যাব। বাকিটা দাদা সামলে নেবে, তুই ভয় পাস না। ওরা দুজন নিজেদের মধ্যে কথা বলার মাঝে আবারও কে জানি দরজা ধাক্কাতে লাগলো। ওই দরজাটা খোল, আজ আমি খুব মুডে আছি। লোক দুটো পেছন থেকে বন্দুক বের করে বলছে, আজকে তো একে আমি মেরেই ফেলবো। দরজাটা খুলে দিতেই বাইরে থাকা লোকটা ভেতরে এসে দরজার পাশে দুজন লোককে দেখে বলে, আজ তোকে আমি কি ব্যাংকের লোক এসেছে নাকি? এই রোনা ভাইরাসের বদলে আমি 2 দিন ধরে দরজা ধাক্কা দিচ্ছি, তুই দরজা খুললি না কেন? মেয়েটা বলল, ও শুনিসনি তাই খুলিসনি, বেশি কথা বললে দেখিস। এরই মাঝে লোক দুটো একে অপরকে বলল, আরে কি মাতলামো করছে রাতে এসে? আজকে রাতে তুই বাড়ি আসিসনি, কোথায় করছিলিস? এই আমি মাতাল, খাবই, উত্তর দিচ্ছিস না কেন? মার টেনে। আচ্ছা তুই এই দুজনকে কিডন্যাপ করেছিস নাকি? এই দুজন তোকে কিডন্যাপ করেছে কোনটা? এই কিরে গুন্ডাদের দিয়ে ধমক করাচ্ছিস? তুই কাকে জঙ্গলি বলছিস? আমি জঙ্গলি না তুই 1 নম্বর জঙ্গলি? হঠাৎ কেউ একজন দরজাটা খুলে হুড়মুড় করে ভেতরে ঢুকে গেল। লোকটা ঢুকেই বলল, এই এখানে কি হচ্ছে? এই তোর মাথা খারাপ নাকি? আরে এখানে তো দেখলি 3 জন লোক রয়েছে। হঠাৎ পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো। কি রে কাশি, কি খবর? নতুন কারোর আগমনে লোকটা ভয়ে ভয়ে দরজার বাইরে তাকালো। দেখলো একটা মেয়ে শার্ট প্যান্ট পরে সামনে দাঁড়িয়ে আছে। যখনই মেয়েটিকে ওরা মারতে যাবে ঠিক তখন ওদের পেছন থেকে ওই মাতাল আর কাজের মেয়েটি বন্দুক বের করে ওদের ভেতর থেকে দুজনকে মেরে ফেললো। অপরজন অবাক হয়ে তাকিয়ে আছে। আসলে ওরা কাজের লোকের ছদ্মবেশে এসেছিল। ওরা একজন পুলিশ অফিসার। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটি ঠোঁটে পাকা হাসি ঝুলিয়ে রেখেছে। মেয়েটি কোমর থেকে বন্দুক বের করে বলল, কি রে, জীবনে মনে হয় তুই প্রথমবার ভয় পাইছিস? আমার ছেলেরা যখন ছিল তখন তো তুই আসিসনি। ও তোর ভাইয়ারা বাড়ি ফিরে গেছে তুই এটা ভাবছিস? এখান থেকে 2 কিলোমিটার পরে একটা হসপিটাল আছে, ওখানে একটা মর্গ নামে একটা এসি কেবিন আছে, ওখানে ওরা ঘুমরাচ্ছে। তুই দোষ করলে তুই পুলিশের পরিবারকে পুড়িয়ে মেরে ফেলবি, নাকি তার পরিণাম কি হয় তুইও দেখে নে। তোকে জেলে রাখলো, তুই বেলে ছাড়া পেয়ে যাবি। তোকে জেলে রেখে কাঠখড় পুড়িয়ে কেন গভর্নমেন্টের খরচ বাড়াবো? এই লোকটা আর কিছু বলার সময় পেল না। ইতিমধ্যে তার কপাল ভেদ করে গরম বুলেট ঢুকে এপাশ থেকে ওপাশে চলে গেল। রাজ, ফরিদপুরে কাশি মারা গেছে বলে বডিটা মর্গে পাঠিয়ে দাও। ওকে ম্যাডাম। বলতে বলতেই মেয়েটার ফোনে একটা কল এলো। মেয়েটা কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলল, ম্যাডাম শিগগিরই কমিশনের অফিসে আসুন, শহরে 49টা বাড়িতে ডাকাতি হয়েছে। হোয়াট? কমিশনারের টেবিলের সামনের চেয়ারে বসে আছে মেয়েটি। কমিশনার বলতে লাগলো, 49টা বাড়ি, শহরে 2জন লোক এসে যেসব বাড়িতে বয়স্ক লোক থাকে সেসব দেখে প্ল্যান বানিয়ে ডাকাতি করেছে। চুরি করা টাকা এবং গয়নার মূল্য প্রায় 9 কোটি টাকা। একটা কুলু পাওয়া যায়নি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেসব বাড়িতে ডাকাতি হয়েছে সেসব বাড়ির ছেলেমেয়েরা আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর, কানাডা এরকম বিদেশে থাকে। এরই মাঝে হঠাৎ মেয়েটি বলল, স্যার, এটা কি শুধু ডাকাতি নাকি? খুব বুদ্ধি করে কাজ করা হয়েছে, কারোর উপর কোনো হামলা করেনি। গান পয়েন্টে রেখে ভয় দেখিয়ে শুধু টাকা আর গয়না চুরি করেছে, তা আবার স্বাধীনতা দিবসের দিন। মিডিয়ার লোকেরা তো আমাদের টিকতে দিচ্ছে না। নীলাদ্রি, যত তাড়াতাড়ি সম্ভব এই কেস ক্লোজ করো। স্যার। নীলা ওখান থেকে উঠে চলে এলো। হাঁটছে আর ভাবছে কিভাবে কি হলো। আমাদের আজকের এই গল্পের নায়িকা নীলাদ্রি অধরা। নীলা একজন এসিপি। 49টা বাড়ির ডাকাতির কেসটা নীলার কাছে দিয়েছে কমিশনার। নীলা কাকে যেন ফোন দেয়, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ওপাশ থেকে কেউ ফোন তুলছে না। এদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটা বয়স্ক মহিলাকে নীলা এনে ভর্তি করিয়েছে।
নীলা কেবিনের বাইরে দাঁড়িয়েছিল, ঠিক তখনই অফিসার রাজ এসে বলল, ম্যাম, আপনার সন্দেহই ঠিক। শহরে শুধু 49টা বাড়িতেই ডাকাতি হয়নি, দিদার বাড়ি দিয়ে মোট 50টা বাড়িতে ডাকাতি হয়েছে। ওদের কথার মাঝে ডক্টর বেরিয়ে আসে আইসিইউ থেকে। নীলা ডক্টরকে বলল, ও ডক্টর, সব কিছু ঠিক আছে তো? দেখুন ম্যাম, ওনার মাথায় চোট লাগার কারণে অনেক রক্ত বেরিয়ে গেছে, কখন জ্ঞান ফিরবে বলা মুশকিল। ওকে, থ্যাংক ইউ ডক্টর। হঠাৎ অফিসার রাজ নীলাকে বলল, ম্যাম ফোন দেন। ম্যাম, মেঘ স্যারের ওপর এখন রাগ দেখানোর সময় না ম্যাম, ওনাকে তাড়াতাড়ি ফোন করুন ম্যাম, প্লিজ। অফিসার রাজ কথাটা শেষ করতেই নীলা ফোন বের করে মেঘকে ফোন দেয়। কিছুক্ষণ পর একজন ফোন তুলে বলে, ইয়েস। হ্যালো, আই এম কলিং টু ফরিদপুর। দিস স্পিকিং টু মেজর মেঘ চৌধুরী। ইজ ইমার্জেন্সি। মেজর মেঘ চৌধুরী এবং অফিসে অয়ন, ওনারা দুজনই 5 ঘন্টা আগে ফরিদপুরের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন, সকালের ভেতরে পৌঁছে যাবেন। ফোনটা কাটতেই নীলাকে অফিসার রাজ বলল, কি হলো ম্যাম? মেঘ অলরেডি ফরিদপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। এটা কি করে সম্ভব ম্যাম? আমরা এইমাত্র জানতে পারলাম, তাহলে উনি কি করে বেরিয়ে পড়বেন? তুমি মেঘকে চিনো না? তোমার মনে আছে গুন্ডা কাশির ছোট ভাই খুনাকি? নীলা কাশির ছোট্ট ভাইকে একটা শপিং মল থেকে তাড়া করতে করতে পার্কিং লটে নিয়ে চলে আসে। নীলা ওর পায়ে একটা লাথি দিয়েই বলে, তোর বড় ভাই কোথায়? লোকটা হাসতে থাকে। হঠাৎ অপর পাশে থাকা সমস্ত গাড়ি থেকে আরও 10 থেকে 15 জন ছেলে নেমে এসে নীলাকে ঘিরে ধরে ওদের ভেতরে থাকা একটা লোক একটা লোহার পাইপ ছুঁড়ে মারে নীলার দিকে। পাইপটা নীলার হাতে লেগে বন্দুকটা মাটিতে পড়ে যায়। সাথে সাথে ওই গুন্ডাটা নীলার দিকে এগোতেই কে যেন নীলার পেছন থেকে একটা গ্যাস সিলিন্ডার ছুঁড়ে মারে গুন্ডাটার দিকে। লোকটা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। ওখানে থাকা সবাই গ্যাস সিলিন্ডারের ধোঁয়ার মাঝে কাকে যেন আসতে দেখা যায়। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। নীলা সত্যি অবাক, সামনে দাঁড়িয়ে আছে মেঘ। নীলা মেঘকে দেখে মুচকে একটা হাসি দেয়। মেঘ এসে নীলার পাশে গিয়ে দাঁড়ায়। একই নীলা, না বলি অর্ধেক শপিং করে চলে এলে, চলো যাই। মেঘ নীলাকে নিয়ে যেতে যাবে, ঠিক তখনই মাটিতে পড়ে থাকা লোকটি বলে, এই হ্যালো, আজ ওর অফ ডিউটি, কাল ও ডিউটিতে আসলে ঝগড়া করতে এসো, আমরা এমনিতেই কম দেখা করার সুযোগ পাই। মাটিতে পড়ে থাকা লোকটি উঠে এসে মেঘকে মারতে যাবে, ঠিক তখনই মেঘ লোকটার বুক বরাবর একটা লাথি দিতেই দূরে ছিটকে গিয়ে পড়ে লোকটা। একে একে ওরা সবাই এগিয়ে আসছে, যেটা কাছে আসছে মেঘ সেটাকে ধরে ধরে মারছে। 5 মিনিটের ভেতর মেঘ লোকগুলোকে মেরে শুইয়ে ফেলেছে মাটিতে। লাস্ট লোককে মারার পর পেছন থেকে একটা লোক হাতে হকি স্টিক নিয়ে মেঘকে বাড়ি দেবে, ঠিক তখনই নীলা দৌড়ে এসে লোকটার বুক বরাবর লাথি দেয়। লোকটা নিমিষেই মাটিতে লুটিয়ে পড়ে। মেঘ নীলার বন্দুকটা মাটি থেকে তুলে নিয়ে ওদের কাছে গিয়ে বলে, এই, ও তো শুধু পুলিশ আর আমি মিলিটারির লোক, আবার যদি নীলার সাথে লাগতে আসিস না, মারবো না, মনে রাখিস, বুলেট এক একটা তোর মাথার ভিতরে ঢুকিয়ে দেব। মেঘ শীষ বাজাতে বাজাতে নীলার কাছে এসে বন্দুকটা এগিয়ে দিয়ে বলে, এই নাও, এবার চাই। দারুণ, ধোলাই করো। নয়তো কি তোমার উপর কেউ গায়ে হাত দেবে আর আমি চুপ করে দেখব, শেষ করে দেব আমি। কথাটা বলে ওরা দুজন হাঁটতে থাকে। নীলা মৃদু হেসে মেঘকে জড়িয়ে ধরে। নীলা মেঘকে বিয়ে করার কথা বললে মেঘ বলে, বাড়িতে এসে মায়ের সাথে কথা বলো, তোমার বাবাকে এনে কথা বলতে বলো। নীলা তার বাবাকে নিয়ে এসেছে কথা বলার জন্য। নীলার বাবা বলে, আমি একটু সন্দেহভাজন মানুষ, তাই সব ব্যাপারে প্রশ্ন করতে থাকি। নীলা বলেছিল বাবা সব কিছু, বাবা রাজি হলে তবেই বিয়ে হবে। নীলা যখন তোমাকে বিয়ে করার কথা বললো, কোনো ফর্মালিটি ছাড়াই তোমার বাড়িতে চলে এলাম। এরই মধ্যে মেঘের মা বলল, আমাদের মেয়েটাকে খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার পছন্দ হলে তবেই নাই বিয়ে হবে। ও কাকা পুলিশের চাকরি করেও কিছু করতে পারেনি, তাই ওর যাতে কোনো কষ্ট না হয় তাই প্রশ্নগুলো করতে ইচ্ছে হচ্ছে। আপনার ছেলে দেখতে শুনতে তো ভালো, কিন্তু টাকা পয়সা কি জমা করেছে ব্যাংকে? মেঘ বলল, কারো কাছে হাত পাততে না হয় ওইটুকু টাকা আছে স্যার, আমরা সম্মানিত মানুষ, আমি নীলাকে খুব ভালো রাখবো, আমরা দেশের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত, আর ওটার কর্মফল ওই দিকে দেখুন। মেডেল ধুইয়ে কি জল খাবে? ওটা সুটা চাটা যায়, ওটা দিয়ে আচারও বানানো যায়। কেউ কিছু বুঝে ওঠার আগে মেঘ নীলার বাবাকে কষে এক চড় মেরে দেয়। সবাই হতভম্ব হয়ে আছে। নীলা উঠে তার বাবার কাছে গিয়ে বলল, মেঘ
এইসব কি? বয়সে তোয়াক্কা না করে তুমি বাবার গায়ে হাত তুললে? কি উনি বয়সে বড় ভেবেছিলাম, শুধু চুল পেকেছে। এখন তো দেখছি বুদ্ধির ঘটও পেকেছে। তোমার জন্য ওনাকে আজ ছেড়ে দিলাম, নিয়ে যাও ওনাকে। হাউ ডিয়ার ইউ! উনি আমার বাবা, ওনার কাছে ক্ষমা চাও। যতক্ষণ অবধি না তুমি আমার বাবার কাছে ক্ষমা চাইবে না, তোমার মুখ দেখব না এই বাড়িতে আসবো। নীলা চলে যেতেই মেঘের মা বলল, মা যেতে দাও, আমার কাছে বাবার মেডেলের ওই সম্মান সবার আগে। মেঘ বারান্দায় দাঁড়িয়েছিল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। মেঘ ফোনের দিকে তাকিয়ে দেখল অয়ন ফোন করেছে। অয়ন হচ্ছে মেঘের ছোট্টবেলার বন্ধু। মেঘ আর অয়ন একসাথেই বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করেছিল। মেঘ একজন মেজর, অয়ন সেনাবাহিনীর একজন অফিসার। সবসময় মেঘের সাথেই থাকে। মেঘ ফোনটা রিসিভ করে সব ঘটনা অয়নকে খুলে বলল। অয়ন বলল, তুই কি নিজেই নিজেকে ধ্বংস করতে চাস? আমি আমার নিজের গল্পের নিজে লেখা একজন কবি। আমার জীবনের মহাকাব্যের এই ছন্দে আমি নিজেই এক চন্দ্রবিন্দু। বর্তমান। মেঘ আর অয়ন সকালে বাসায় এসে পৌঁছেছে। মেঘ বাসার ভেতরে ঢুকতেই দেখে বাসার সব কিছু উলটপালট হয়ে পড়ে আছে। মেডেলগুলো যেখানে ঝোলানো ছিল সেগুলো সেখানে আর নেই, সব চুরি করে নিয়ে গেছে। নীলা মেঘের বাড়িতে চলে এলো। দেখলো মেঘ চুপচাপ ঘরের মাঝে দাঁড়িয়ে আছে। নীলা বলল, মেঘ, আমি তোমায় ফোন করেছিলাম, কিন্তু জানতে পারলাম তুমি বাইরে গেছো। মায়ের কিচ্ছু হয়নি, ছোট্ট ইনজুরি, নাথিং সিরিয়াস। এখন হসপিটালে আছে। মায়ের জ্ঞান ফিরলে জানতে পারবো কত টাকার গহনা টাকা চুরি হয়েছে। ওসব নিয়ে আমি ভাবছি না। মেডেলটা চুরি হয়েছে, কে চুরি করেছে, কে সে? জানি না, শহরের 50টা বাড়িতে সব প্ল্যান করে করেছে। মা কোন হসপিটালে আছে? ফরিদপুর মেডিকেলে। নীলা আর মেঘ দুজনেই চলে যায় হসপিটালে। গিয়ে দেখে মেঘের মা বেডে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। কি ভাবছো? আমার ফোন দেওয়ার আগেই তুমি? স্বাধীনতা দিবসের দিন আমি ফোন দিলে মা ধরতো, কিন্তু সেদিন মা যখন ফোন ধরলো না তখন আমার সন্দেহ হলো। এই কেসটা আমিও দেখভাল করছি। মেঘ, খুব তাড়াতাড়ি এই শয়তানটাকে ধরে ফেলবো। ধরবো। যেখান যেখান চুরি হয়েছিল সেখানকার পেপারওয়ালা, চাওয়ালা, মুদি দোকানদার, ইলেকট্রিশিয়ান সবাইকে ধরে নিয়ে এসো। একে একে পুলিশ গিয়ে সবাইকে ধরে নিয়ে আসলো। পুলিশ স্টেশনে সবাইকে রাখা হয়েছে। সবাই শুধু জিজ্ঞেস করছে, আমরা কি করেছি, আমাদের ছেড়ে দিন স্যার। ইতিমধ্যে মেঘ, অয়ন আর নীলা চলে এসেছে। মেঘ ওদের সবাইকে দেখে দাঁড়িয়ে আছে। নীলা মেঘকে বলল, মেঘ, ওইদিকে চলো। ভেতরে যেতেই অফিসার রাজ বলল, ম্যাম, যেখানে যেখানে চুরি হয়েছে সেখানে থাকা কাজের লোক থেকে দুধওয়ালা সব কয়টারে ধরে নিয়ে এসেছি। অয়ন অফিসার রাজকে বলল, অফিসার, এরা কারা? স্যার, এরা ছোটোখাটো চুরি করা সব ছকে চোর, কিন্তু এদের মধ্যে দুজনকে পাওয়া যায়নি। অফিসার রাজ কথাটা বলা মাত্রই মেঘ ভ্রু কুচকে অফিসার রাজের দিকে তাকিয়ে বলল, কোন দুজন? যে লোকগুলোকে ধরে আনা হয়েছে ওদের সবাইকে পুলিশ মারছে। মেঘ ওগুলো দেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে সেখান থেকে বেরিয়ে যায়। মেঘ সামনে এগোতেই দেখলো এটিএমের সামনে থাকা বয়স্ক দারোয়ানটি একটি লোকের কাছে হাত জোড় করে মিনতি করছে। মেঘ দেখে সেখানেই দাঁড়িয়ে গেল। আগের 26শে মার্চ এখানে চুরি হয়েছে, আর আমি যখন ওদেরকে থামাতে যাচ্ছিলাম তখন খুব মারলো। ক্রাইম যতই বড় হোক না কেন, ছোটোখাটো চোর দিয়ে প্রথমে কেস শুরু করা হয়। তুই আমাকে যেতে দিবি না এটিএমে? তোর এত বড় সাহস? সর সর। বলেই লোকটা এটিএমের সামনে থাকা বয়স্ক দারোয়ানটিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। মেঘ এটা দেখে নীলার কথা থামিয়ে দিয়ে এগিয়ে গেল সেদিকে। গিয়েই লোকটার কলার ধরে টেনে নিয়ে রাস্তার মাঝে নিয়ে গেল। স্যার, স্যার, ওর ভুল, আমাকে টাকা তুলতে যেতে দিচ্ছে না এটিএমে। আমি লোকটাকে দৌড়ে জোরে একটা থাপ্পড় মেরে দিলাম। বললাম রাস্তার পাশে থাকা কাগজটা নেই। বলে আরেকটা থাপ্পড় দিয়ে বললাম ওটা। লোকটা থাপ্পড় খেয়ে বয়ে কাগজটা হাতে নিল। আমি আবার বললাম উপরে লেখা সব হেডলাইন পড়। লোকটা বয়ে বয়ে পড়তে লাগলো। 26শে মার্চে যে চুরি হয়েছে পুলিশ এখনও তার কোনো প্রমাণ পায়নি। সুইস ব্যাংকে যেসব কালো টাকা আছে সেসব প্রধানমন্ত্রী ফেরত নিয়ে আসবেন বলেছেন। এইসব হচ্ছে তাই না? হ্যাঁ স্যার, এইসবই হচ্ছে। তুই যদি সত্যি পুরুষ হস আর তোর মধ্যে যদি পুরুষত্ব থাকে তাহলে এখন এই বুড়োটাকে যা করলি এই পুরুষত্ব আর রাগ এতে ছাপা খবরের কাগজের উপর দেখাতে পারবি তুই? আছে এত ক্ষমতা? আর তোকে মারতেও হবে না। আমরা পুরুষত্ব কোথায় দেখাই? জুতা সেলাই করে 5-10 টাকা বেশি চাইলে দেখাই।
ময়লা আবর্জনা পরিষ্কার করে 50 টাকা বেশি চাইলে তখন খুব রাগ হয়, তাই না? আর এখানে একটা বয়স্ক লোক 24 ঘন্টা এটিএমের সামনে দাঁড়িয়ে পাহারা দেয়, তার কষ্টটা তো তুমি বুঝতেই পারো না। এটিএমের ভিতরে হেলমেট পরে যাওয়া বারণ, জানিস না তুই? স্যার স্যার ক্ষমা করে দিন। আমার কাছে না, ওনার কাছে গিয়ে ক্ষমা চা। লোকটা গিয়ে ক্ষমা চেয়ে চলে গেল। মেঘ নীলার কাছে যেতেই নীলা বলল, এসব কি মেঘ? ভুলে যাওয়াটা। তুমি কি বলেছিলে যেন? ছিচকে ছুরিদের দৌড়লে লিক পাওয়া যাবে না। নীলা, একটা কথা ভালো করে জেনে রাখো, এটা কোনো পার্টিকুলার এরিয়া বা পার্টিকুলার রাস্তার চুরি হওয়ার ডাকাতি নয়। আম্বিকাপুর, মধুকালী, খামারখালিবাঙ্গা, রাজবাড়ি, আম্বিকাপুরে থাকা লোক খামারখালিতে বাড়ি কি করে চিনবে? দিস ইজ সামথিং মি। ওদের দুজনের কথার মাঝে অফিসার রাজ এসে বলল, ম্যাম, আপনি যেমনটা বলেছেন আমরা সবার মোবাইলের কল হিস্টোরি চেক করে দেখছি, চুরি হওয়ার জায়গায় টাওয়ারের নেটওয়ার্ক করেনি, কল হিস্ট্রি সার্চ হয়নি ম্যাডাম। আমরা বলছিলাম না আমরা সঠিক রাস্তা না হেঁটে অন্ধকারের দিকে তীর ছুড়ে দিচ্ছি? চুরিটা কোনো বয়স্কর বাড়ির দরকার হয়, তাহলে আগে সে বাড়ির ভিতরে ঢুকবে, আর বাড়ির ভিতরে ঢুকতে গেলে। বাকিটা না বলে মেঘ থেমে গেল। সকল পুলিশকে নিয়ে একটা মিটিং রুমে গেল মেঘ। নীলা, অয়ন সবাই গেল। সব পুলিশ চেয়ারে বসে আছে আর সামনে মেঘ বোর্ডে মার্কার দিয়ে লিখতেছে। জল দেওয়ার লোক, কাগজওয়ালা, দুধওয়ালা, কাজের লোক, সেলসম্যান, মেডিকেল রিপোর্টার, কুরিয়ারের লোক, গ্যাস সিলিন্ডারের লোক, হোম মার্কেটিংয়ের লোক, আর এরা বয়স্ক লোক, তাই ফ্যামিলি ডক্টররাও যায়। যদি এদের মধ্যে কেউ না হয় তাহলে কে? মিটিংয়ের মধ্যে একটা অফিসার এসে নীলাকে বলল, মে আই কামিং ম্যাডাম? ইয়াস। মিস্ত্রিকে ফোন করেছিলাম, ও আসছে না এখন। ম্যাডাম, আপনিও কি ভয় রাখলে ভালো হয়। বাথরুমের কলে জল আসছে না ম্যাডাম। এটা আমার বাথরুমের কলেও জল আসছে না, এটা কি কোনো প্রবলেম নাকি? যা। নীলা একটা পুলিশকে বলল, আই শোনো, শহরে ডায়াল ফর হেলথ সার্ভিস আছে না, ওখানে ফোন করে এসি মেকানিক, টিউবওয়েলের মিস্ত্রি, যা যা সার্ভিস লাগবে ওদের বলে দাও, ওরা বাড়িতে পাঠিয়ে দেবে। নীলার কথাটা শেষ হতে না হতে মেঘ কেমন যেন ভ্রু কুচকে তাকায়। কে জানে তার কম্পিউটারের মতো ব্রেনে কী চললো। কমিশনার, ইন্টারনেট মেকানিক, এসি মেকানিক সব ওখানে ফোন করো, যাও না তুমি। হঠাৎ মেঘ বলে উঠল, ইলেকট্রিশিয়ান, এসি মেকানিক। মেঘের কথায় অয়ন, নীলা সবাই মেঘের দিকে তাকায়। দেখে মেঘ সামনে থাকা বোর্ডে লিখতেছে। মেঘ বলল, আমরা এদের কিভাবে ভুলে গেলাম? নীলা কী নাম বলে যেন? ডায়াল ফর হেল্প। হ্যাঁ মেঘ, এটা একটা পাওয়ারফুল ডেটা সার্ভিস ইলেকট্রিশিয়ান, এসি মেকানিক, এদের ভিতরে যাকে দরকার তারা সেই লোকের নাম্বার পাঠিয়ে দেয়, আর আমরা ওদের ফোন করে কাজের জন্য ডেকে নেই। ডায়াল ফর হেল্প এদের হেড অফিস কোথায়? অয়ন, মেঘ আর নীলা চলে যায় ডায়াল ফর হেল্পের হেড অফিসে। গিয়ে ম্যানেজারের রুমে গিয়ে দেখে একটা মেয়ে বসে আছে। নীলা বলল, হাই, আমি এসিপি নীলাদ্রি অধরা। হাই, প্লিজ বসুন। থ্যাংক ইউ। 26শে মার্চ যে ডাকাতি হয়েছে সে ব্যাপারে আপনার হেল্প চাই। বুঝলাম না, আমার হেল্প? মেঘ বলল, এই যে ডায়াল ফর হেল্প সার্ভিসের ব্যাপারে একটু ডিটেলসে বলবেন প্লিজ। বাংলাদেশের যত এয়ারপোর্ট এভরিথিং সমস্ত ডিটেলস আমার কাছে আছে। দিস ইজ এ ডেটা সার্ভিস কোম্পানি। যে ডাকাতি হয়েছে আমাদের সংগঠনের কি সম্পর্ক? বলছি, এই যে ইনফরমেশন পাওয়া যায় সেটা কি করেন আপনারা? যখন কোনো অপরিচিত লোক কোথাও গেলে কোথায় কফি পাওয়া যাবে, কোথায় ভালো খাবার পাওয়া যাবে সে না জানলেও শুধু ডায়াল ফর হেল্পই যথেষ্ট। ওনার যে ইনফরমেশন দরকার তা আমরা ওনাকে দেব। আমাদের কাছে সব ইনফরমেশন আছে। এরই মাঝে অয়ন এসে বলল, এরকমই যদি এরা বলে দেয় এমপি এমএলএরা কোথায় আছে তাহলে ভালো হয়। ভোটের সময় দেখেছিলাম ওদের, এখন মুখ ভুলে গেছি। ঠিক বলেছি না মেঘ? কামন ইয়ার। শুধু বাইরের লোকেরই নয়, শহরে থাকা লোকেদেরও আমরা ইনফরমেশন দিই। একটা বাড়ির ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে এসি মেকানিক অবধি সার্ভিস আমরা প্রোভাইড করি। দেশের ক্ষতি হওয়া ন্যাশনাল সিকিউরিটি যে মানুষের প্রয়োজন পড়ে, তার থেকে প্রয়োজন পড়ে কর্পোরেট কোম্পানির উপর যে রিসার্চগুলো করে সেটা বেশি গুরুত্বপূর্ণ, তাই তো? ডায়াল ফর হেল্পের ম্যানেজার মেয়েকে বললে, আপনি পুলিশের লোক? বাংলাদেশের সেনাবাহিনীর মেজর আমি। আপনারা এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেক্ট করে রেখেছেন, মিসিং হওয়ার চান্স নেই। ইম্পসিবল, ইউর স্ট্রং সিকিউরিটি প্রোটোকল। যদি আমি একটা নাম্বার দিই আপনাদের কাছে
ফোন এসেছিল কিনা আপনাদের ডেটাবেস থেকে চেক করতে পারবেন? অফকোর্স, কেউ আমাদের ফোন করলে কে কোন সার্ভিস চেয়েছে সব আমাদের ডেটাবেসে সেভ হয়ে যায়। পারফেক্ট। যেসব বাড়িতে ডাকাতি হয়েছে এটা হচ্ছে এই 50টা বাড়ির সদস্যের মোবাইল নাম্বার। এদের মধ্যে কারা কারা ডায়াল ফর হেল্প কল করেছিল বলতে পারবেন? মেয়েটা মেঘদের একটা ডেস্কে নিয়ে গেল। 0187371 এসেছিল স্যার। তাহলে বললেন না কেন? কবে কী চেয়েছিল? মেয়েটা কম্পিউটারের কিবোর্ডে কিছুক্ষণ টিপে বলল, প্লাম্বার। সার্ভিসের জন্য কার নাম্বার দিয়েছিলেন? মালি নামের লোকটার। নীলা, পরের নাম্বার বলো। এক একে 50টা বাড়ির লোকের নাম্বারই চেক করা হয়। এর ভেতরে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে 50টা বাড়িতে ডাকাতি হয়েছে সব কয়টা বাড়িতেই একই লোক গেছে প্লাম্বার হয়ে, আবার এসি টেকনিশিয়ান হয়ে। একই লোক, 2 রকম কাজে নাম্বার কেন দিলেন আপনারা? স্যার, দিস ইজ কম্পিউটারাইজ, কিছু বুঝতে পারছি না। অয়ন, পুলিশ নিয়ে গিয়ে এই অ্যাড্রেসে যে মালি আছে তাকে তুলে নিয়ে আয়। অয়ন পুলিশ নিয়ে চলে যায় মেঘের দেওয়া অ্যাড্রেসটায়। এখানে মালির বাড়ি কোনটা? অয়ন পুলিশ নিয়ে মালির বাসার ভেতরে ঢুকে দেখল মেঘ, ওই মালি নামের লোকটা কি মরে গেছে তাই তো? হ্যাঁ রে। মেঘ ফোনটা কেটে ম্যানেজারকে বলে, মিস নীরা, আমার তোমার থেকে 4টে ডিটেলস চাই। 1, ওই মালের নাম্বার পুরো ফরিদপুর শহরে কোন কোন বাড়িতে দেওয়া আছে ওটার লিস্ট চাই। 2, তোমার ডায়াল ফর হেল্পে ওয়ার্কার ডাটাবেস চিপ আমার চাই। 3, তোমার ডায়াল ফর হেল্প সফটওয়্যার ডেভেলপার ওয়ার্কার ওকেও চাই। 4, তোমার কোম্পানির সকল বোর্ড অফ ডিরেক্টরদের সাথে দেখা করব, মিটিংয়ে রাখো। মেঘ নীলা থানায় চলে আসে। অয়ন মালির বউকে থানায় নিয়ে এসেছে। নীলা মালির বউকে বলে, একটা দুটো বাড়ি নয়, পুরো 50টা বাড়িতে ডাকাতি করেছে তোমার স্বামী। সৎ সমেত 7 কোটি টাকার গহনা আর টাকা লুটে নিয়ে গেছে। বলেই নীলা ফাইল মালির বউয়ের সামনে থাকা টেবিলের ওপর ছুঁড়ে মারে। মালির বউ বলে, আমার স্বামী মারা গেছে 2 বছর হয়ে গেছে। এখন ওনার নাম্বারের ব্যাপারে জানতে চাইলে আমি কিভাবে বলবো? মৃত মানুষের ওপর চুরির বদনাম দিয়ে আমায় জিজ্ঞাসা করছো? এটা কোথাকার আইন শুনি? আপনার স্বামী আগে ইলেকট্রিশিয়ানের কাজ কোন কর্পোরেট কোম্পানিতে করেছে? না, আমার স্বামী কোনো করাপশন কোম্পানিতে কাজ করেনি। ও করাপশনের কাজ করত। আজ থেকে 2 বছর আগে একটা হোটেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিল। ট্যাঙ্কে নামা মানুষটা একটা লাশ হয়ে বেরিয়ে এলো। কিন্তু 1 মিনিট নীলা, ওনাকে ছেড়ে দাও। ঠিক আছে, আপনি যান। মেঘ ক্যান্টিনে বসে বসে এই কেসের সমস্ত এভিডেন্স একসাথে করে মেলাচ্ছে। কপালে হাত দিয়ে ভাবতে আছে। ঠিক তখনই নীলা এসে মেঘকে বলল, মেঘ, এখানে কি করছো মেঘ? মেঘ, ডায়াল ফর হেল্প থেকে পাওয়া লিস্ট অনুযায়ী প্রায় মালির নামে সার্ভিস দেওয়া বাড়ির সংখ্যা প্রায় 400রও বেশি। এদের মধ্যে 50টা বাড়িতে বয়স্করা একা থাকে। কেয়ারফুল চুজ করে এই চুরি করা হয়েছে। একটা ব্যাপার বুঝতে পারছি না মেঘ, কোনো একটা সাধারণ মানুষ মালির নামে এই প্ল্যান করা হয়েছে। আমার মনে হয়েছে এই কেসের সাথে মালি নামের নিশ্চয়ই কোনো স্ট্রং কোনো কানেকশন আছে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো ডায়াল ফর হেল্প কর্পোরেট কোম্পানি একে ইউজ করা হয়েছে। ওরা ভাবেনি যে আমরা ওখানে পৌঁছে যাব। আমরা গেছিলাম বলে মালি নামে ডেট অ্যান্ড ক্রিয়েট করে রেখেছিল। সো হোয়াট নেক্সট? ডায়াল ফর হেল্প ওদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেটাবেস চিপ ওদের সব কটাকে নিয়ে এসো। মারধর করার আগে প্রশ্ন করবে না নীলা, আগে মারবে তারপর প্রশ্ন করবে। সফটওয়্যার ডেভেলপার এবং ডেটাবেস চিপকে ধরে এনে মেরে গাল দিয়ে রক্ত বের করে ফেলেছে নীলা। এখন ওদেরকে কম্পিউটারের সামনে বসিয়ে দিয়েছে। যেসব সকল তথ্যগুলো লাগবে সেগুলো নিচ্ছে। এরই মাঝে অফিসার রাজ বলে উঠল, এই, তুই কি সত্যি টাইপ করছিস নাকি ম্যাডামের গলা শুনে তোর আঙ্গুল কাঁপছে? ম্যাডাম, এই দেখুন ম্যাডাম, আপনি যে এরিয়া বললেন সেখানে 20 জন প্লাম্বার আর 20 জন ইলেকট্রিশিয়ান, 40 জনে এন্ট্রি হয়নি ম্যাডাম। আরে তোমরা এদিকে এসো না। এদের সব্বার নাম ওয়ার্কার ডেটাবেজে রাখাই হলো আমার কাজ। তোকে তো যদি এরকম হয় তাহলে তো ওই এরিয়ার ডেটা বেজে ওদের নাম আসার কথা ছিল, তাই না? শুধু মালি নাম এলো কী করে? ম্যাডাম, সফটওয়্যার ডিজাইন উনি করেন, ওনাকে জিজ্ঞেস করুন। এই দেখুন ম্যাম, ও অপরাধী তো। চেক করছি ম্যাডাম, উইল টেল ইউ 1 মিনিট।
সফটওয়্যার ডিজাইনার ভয়ে ভয়ে নীলার দিকে আর চোখে তাকাচ্ছে আর কম্পিউটারের কিবোর্ডের ওপর ঝড় তুলছে। কিছুক্ষণ পর ল্যাপটপটা নীলার দিকে ঘুরিয়ে দিয়ে বলে, এই দেখুন ম্যাম, কেউ হ্যাক করেছে ম্যাম। কে হ্যাক করেছে? জানি না ম্যাডাম, সোর্স ফাইল অন হলে তবেই আইপি অ্যাড্রেস পাবো। সত্যি করে বল, কে করেছে? বলেই নীলা তার কোমর থেকে পিস্তলটা লোকটার দিকে তাক করতেই ঠিক তখনই মেঘ চলে আসে সেখানে। নীলা এদের ছেড়ে দাও। এই কেসে আমাদের জন্য এই দুজনই, এতে ছেড়ে দিলে কাকে ধরবো? ওদিকে একটা বিল্ডিংয়ের একটা ফাঁকা ঘরে একটা লোক কালো মাস্ক পরে বসে আছে একটা চেয়ারে, আর তার সামনে 10টা সুপারসনিক কম্পিউটার একের পর এক সাজানো কম্পিউটারগুলো। হঠাৎ কমিশনের মোবাইলে একটা কল আসে। কমিশনার কলটা রিসিভ করতেই উপাস থেকে একটা কম্পিউটার জেনারেট ফিমেল ভয়েস ভেসে ওঠে। হ্যালো মিস্টার কমিশনার। তুই কে রে? 26 মার্চ টাকা চুরির কেস ফাইনালি তোমাদের। ইনভেস্টিগেশনে ফরিদপুরে ঝড় তুলে ডায়াল ফর হেল্প অব্দি পৌঁছে গেল। অভিনন্দন। মালির বউ আর ডায়াল ফর হেল্পের সফটওয়্যার ডিজাইনারকে ইন্টারোগেট করলে আমাকে ধরে ফেলবে ভাবছো? মিস্টার কমিশনার ইজ আ চেইটন। এইসব কি বলছিস? ইয়েস, এর আগে তোমাদের তদন্ত এক ইঞ্চিও এগোবে না। এখন অব্দি এই কেসে তোমরা যা কিছু পেয়েছো সেটা শুধু ডেটা নাম্বারস, আর যতই খুঁজে নাও এগুলোই পাবে ইন আ ওপেন চ্যালেঞ্জ। তোমাদের সাইবার সব লোকেরা মিলেও আমার ডিরেকশন কোনো খোঁজই পাবে না। তোমরা আমার লোকেশন খুঁজেই পাবে না, কিন্তু আমার নজর তোমাদের উপর সব সময়ই থাকবে, বিকজ আই এম এ ক্রিমিনাল। ওয়েলকাম টু ডিজিটাল ওয়ার্ল্ড মিস্টার কমিশনার। একটা রুমে মেঘ, কমিশনার, নীলা, অয়ন সহ সফটওয়্যার ডিজাইনারও আছে। কমিশনারকে যেই আগত ব্যক্তি ফোন দিয়েছিল সে রেকর্ড মেঘ তাকে দিয়ে চেক করাচ্ছে, যদি কিছু ক্লু পাওয়া যায়। মেঘ সফটওয়্যার ডিজাইনারকে বলল, এর মধ্যে কমিশনারকে তোলো। ইয়েস স্যার। ভয়েসটা আবার চালু করা হলো। মেঘ শুনে বলল, রাজ, এই ফোনে মিস্টার কমিশনার শব্দটা 4বার ইউজ হয়েছে। এই 4টা জায়গায় এদের লেন্থগুলোকে এক জায়গায় করো। স্যার সব ইকুয়ালি স্যার। কিভাবে মেঘ কোনো মানুষ একটা শব্দের লেন্স আর ডেথ এরকম রেখে কিভাবে কথা বলতে পারে? কারেক্ট, মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু কম্পিউটারের পক্ষে সম্ভব। কমিশনার বলল, কম্পিউটারের পক্ষে সম্ভব প্রি রেকর্ডার দিয়ে? মেঘ হাঁটতে হাঁটতে অফিসার রাজের কাছে গিয়ে বলল, রাজ, কমিশনারের ব্যাপারে কি ভাবো তুমি? ওই খিটকেটে লোকের ব্যাপারে আর কি বলবো? আরে কিছু তো বলো। আরে স্যার, আপনি বললেন তো আমি ওর মুখোশ খুলে দেব। এরকমই কিছু একটা বলো। স্যার, কমিশনার মুখটা দেখেছেন? বানরের মতো থাচারা চশমা পরে থাকেন। আরে আমার হাতে জাদু কাঠি থাকলে এই লোকটার ফার্স্ট ফিউচার সেকেন্ড তিনটাই নষ্ট করে দিতাম। মেঘ হাত দিয়ে অফিসার রাজকে থামতে বললেন, আর নীলা মেঘ ও রাজের দিকে গুটি গুটি চোখে তাকিয়ে আছে। রাজ মেঘকে বলল, স্যার বলতে দিন না, থামিয়ে দিলেন কেন? কমিশনার স্যার, আপনাকে একটা অডিও ক্লিপ শোনাচ্ছি। কমিশনার ভয়েসটা শুনে থতমত খেয়ে যায়। নীলা তো কপালে হাত দিয়ে মাথা নিচু করে হাসি থামানোর চেষ্টা করছে। কমিশনার বলল, কোন গাধার এটা বলছে? না, এটা কম্পিউটারের ভয়েস না, এটা প্রি রেকর্ডেড ভয়েস ইন্থেসাইজার। আমরা যা যা টাইপ করব এটা সেটাই বলবে। আতঙ্কবাদীরা এই টেকনিকটাই ব্যবহার করে। কমিশনার আজ সংবাদ মাধ্যমে এই কেসের ব্যাপারে মুখ খুললেন। সমস্ত ক্যামেরার সামনে কমিশনার বলতে লাগলেন, 26 মার্চ ডাকাতি কেসটা অলমোস্ট ক্লোজ হতে চলেছে। এর মধ্যে একটা সাংবাদিক প্রশ্ন করল, অপরাধীর খোঁজ পাওয়া গেছে? অপরাধীকে খুঁজে পাওয়া গেছে কিনা, কবে গ্রেপ্তার করবেন, গ্রেপ্তার করতে পারবো কিনা, তোমরা যে সমস্ত প্রশ্ন করছো এর উত্তর আমি এখন দিতে পারবো না। কিন্তু একটা কথা সবাই জেনে রাখো, ও যদি পালাতেও লুকিয়ে থাকে না, আমাদের থেকে পালাতে পারবে না, আন্ডারগ্রাউন্ড হতে পারবে। থ্যাংক ইউ মেঘ। আমি বুঝতে পারছি না হোয়াট হ্যাপেনিং। স্যার, ওদের প্ল্যানের বেস ডায়াল ফর হেল্প। ও আপনাকে ফোন করে আপনি আমার কিছু করতে পারবেন না এরকম ধমকি দিচ্ছে, কিন্তু এইবার আমরা সোজা ওর ইগুতে আঘাত করেছি, তাই ও আপনাকে আবার ফোন করবে। মেঘ কথাটা শেষ নাই করতে করতে কমিশনার ফোনে একটা আননোন সোর্স থেকে কল এলো। কমিশনার কল রিসিভ করে। কথা বলুন স্যার, যতই আইপি অ্যাড্রেসের পেছনে লুকিয়ে থাকো, দর তোমাকে পড়তেই হবে। হ্যালো মিস্টার কমিশনার, পালাতেও পারবে না আর
আন্ডারগ্রাউন্ডে হতেও পারবে না। তোমার কথার ধরন, তোমার মুখ দেখা গেল না। আমি আগের বুঝতে পারছি তুই আমার জন্য জাল বিছাচ্ছিস। আমি এখন তোর সাথে না, তোর পেছনে লুকিয়ে যে আমার কথা শুনছে সেই আইপি ব্রেনের সাথে আমি কথা বলছি। হ্যালো মিস্টার মাস্টার, মাইন্ড শুনতে পাচ্ছ? কল 30 সেকেন্ডের বেশি হয়ে গেছে। 30 সেকেন্ড কেন, 30 ঘন্টা হয়ে যাক, তুমি আমার আইপি বের করতে পারবে না। আমার লোকেশন জেনে গেলে কি আমায় ধরে ফেলবে? তোমার জন্য একটা সারপ্রাইজ 00100 এই কোড ফিট করো। পাশে থাকা সফটওয়্যার ডিজাইনার বলল, স্যার লোকেশন অন স্ক্রিন স্যার। এই হলো আমার লোকেশন, চলে এসো। কথাটা শেষ করতে না করতে মেঘ কিছু পুলিশ নিয়ে লোকেশন অনুযায়ী চলে আসে একটা নতুন বিল্ডিংয়ের সামনে, যেটার নির্মাণ কাজ চলছে এখনো। মেঘ পুলিশকে নিয়ে দৌড়ে ভেতরে গিয়ে দেখে একটা চেয়ার রাখা, তার সামনে 10টা সুপারসনিক কম্পিউটার। ক্র্যাশ হয়ে ধোঁয়া উঠছে কম্পিউটারগুলো থেকে। মেঘ চুপচাপ কম্পিউটারগুলোর দিকে তাকিয়ে আছে। মেঘের মনে হলো পাশ দিয়ে কি যেন ছায়ার মতো চলে গেল। মেঘ মনে মনে ভাবছে, আচ্ছা সে কি টাইম ট্রাভেল করছে নাকি? সকল পুলিশ মিলে একটা মিটিং অ্যারেঞ্জ করছে, সবাই চেয়ারে বসে আছে। মেঘ সবার সামনে দাঁড়িয়ে প্রজেক্টরে একটা ছবি এনে বলতে লাগলো, এটা আমাদের এই কেসে মেজর ব্রাঞ্চ মালির নামে ব্যবহার করা এই মোবাইল নাম্বার। গোটা ফরিদপুর শহরে ডায়াল ফর হেল্পের মাধ্যমে এই মালির নামে সার্ভিস দেওয়া বাড়ির সংখ্যা হলো 413। এই 413টা বাড়িতে বয়স্করা শান্তিতে থাকে, তার সংখ্যা হলো 108। এই 108টার মধ্যে 50টা বাড়িতে চুরি হয়েছে, তাই বাকি 58টা বাড়িতে চুরি করতেও ঠিক আসবে। ওকে, তাহলে বাকি বাড়িগুলোতে আমাদের নিরাপত্তায় আনতে হবে, রাইট? নীলা আর তাড়াহুড়ো নয়, যে ভুল করে তাড়াহুড়ো করে তাকে দৌড়ে ধরা যায়, আর যে ধরা না পড়ার জন্য চালাকি করে ভুল করে তাকে আমরাও দেখতেও পাবো না। পুলিশের ডগের নাকের চেয়েও বেশি সেন্স ওদের থাকে। যদি আমরা নজর রাখি তাহলে ওরা পুরোপুরি সতর্ক হয়ে যাবে। 26শে মার্চ স্বাধীনতা দিবসে গোটা দেশে যেখানে সার্ভেন্টে থাকেন, তখন সারা শহরে পুলিশ আলাদা আলাদা জায়গায় পোস্টিংয়ে থাকে। ওই দিন শহরের অনেক জায়গায় যেখানে পুলিশ প্যাট্রোলিং করা হয় সেখানে 95% কমে যায়। এম আই রাইট? ইউ আর রাইট। আর সেই জন্যই ওরা ওই দিনটাকে টার্গেট করেছিল। কমিশনারের কাছে যখন ফোন এলো, যখন আমরা একিউজকে ট্রেস করছিলাম, ওরাই আমাদের একটা কোড দিল আর নিজের লোকেশন বলে দিল। ওদের দেওয়া পাসওয়ার্ড ছিল 00100। আমরা যখন ওই জায়গাটাতে গিয়ে পৌঁছালাম তখন ওখানকার একটা দেওয়ালে ওই কোডটা লেখা ছিল, কিন্তু ওটা অন্যভাবে সব জিরোগুলো ছোটো আর মাঝখানের 1 ওটা বড় সাইজের ছিল। যখন আমি এই কোডটাগুলোকে একটা সংখ্যা হিসেবে নিলাম তখন আমি কিছুই পেলাম না, আর যখন এটাকে একটা সিম্বল হিসেবে দেখলাম তখন একটা ক্লু পেলাম। কিসে ক্লু? ওটা কোনো নাম্বার বা পাসওয়ার্ড নয়, দাবার রানীর ক্রাউন সিম্পল। লোকেরা সবসময় রাজাকে হাইলাইট করে, কিন্তু এখানে রানীকে হাইলাইট করেছে, তো হয়তো আমাদের এই অপরাধী মহিলাও হতে পারে। দাবাতে রানী শক্তিশালী হয়, মেঘ হয়তো এটা ভেবেই হাইলাইট করেছে হয়তো। ইউ আর রাইট নীলা, কিন্তু ওই মহিলা হওয়ার শুধু একটাই কারণ নয়। আমাদের সেকেন্ড ক্লু হলো ফিঙ্গারপ্রিন্ট। যখন ও লোকেশন বলে ও আমাদের ডাকলো, তো ওখানে কিছু পাবো না সেটা আমি জানতাম, কিন্তু তাও কেন দৌড়ে গেলাম সেটা তুমি জানো? কারণ তুমি যতই চালাক হোক না কেন, কোনো না কোনো ক্লু রেখেই যায়। সমস্ত কম্পিউটার ক্র্যাশ করে দেওয়ার পরে ব্লাস্ট হয়ে ফিঙ্গারপ্রিন্ট মুছে যাবে ভেবেছিল সে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট মুছে যায়নি। বায়োকেমিক্যাল অ্যানালাইসিস করে জানা গেছে যে ওটাতে অ্যামিনো অ্যাসিড লেভেল বেশি। এমনই অ্যাসিড বেশি মানে? আসলে মহিলাদের আঙ্গুলের অ্যামিনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। আমরা যাকেই জিজ্ঞেস করেছি সেই বলেছে দুটো ছেলে মাস্ক পরে চুরি করেছে। চুরি 2টা ছেলেই করেছে, কিন্তু ওদের পেছনে মাস্টার মাইন্ড একটা মেয়ে। আমরা ওকে ট্রেস করেছি, জেনেও যে নিজের লোকেশন বলে দিল, সে নিজের আওয়াজ বদলালো কেন? এই সমস্ত ডিটেলসের জন্য আমরা এটাই ধরে নিতে পারি যে ওই ক্রিমিনাল একজন মহিলা। এতদিন ধরে যে আমাদের গোল খাওয়াচ্ছে সে একটা সাধারণ মহিলা? স্যার, আমি শুধু মহিলা বলেছি, সাধারণ মহিলা বলিনি। 2024 সালের জুন মাসের 2 তারিখের প্রধানমন্ত্রী ফরিদপুরে আসছে সাধারণ সমাবেশে। 26শে মার্চ থেকেও বেশি সিকিউরিটি অ্যারেঞ্জ করার জন্য সিএম অর্ডার পাস করেছেন, আর তাই ঠিক ওই দিন ওরা টার্গেট প্ল্যান করে রেখেছে। কাছে আটকানো ইঁদুরের মতো ওরা আমাদের জালে আটকে যাবে। ইটস মাই ট্র্যাপ।
এদিকে একটা মেয়ে বাইক নিয়ে দাবা ক্লাবের সামনে পার্কিং করে ভেতরে এগিয়ে যায়। গুড মর্নিং মিস। গুড মর্নিং চেকমেট। আমি তোমাকে কখনো হারাতে পারি না মিস। তুমি আমাকে হারাতে চাইছো, সেজন্য তুমি আমার থেকে জিততে পারবে না। অফকোর্স, নীরকেও তোমাকে হারাতে পারে না, তাই তো ও তোমার কাছে শিখতে এসেছে। কাল কাগজে আপনার ইন্টারভিউ পড়লাম, লাস্ট মিশনে ফেল কেন? ঢাকায় খুব কমপ্লিটেড বোম ডিজাইন ছিল, লাস্ট 120 সেকেন্ড আমি ডিফিউজ করতে গেছিলাম, 2 জন পুলিশ অফিসার ওই ফ্ল্যাটসে মারা গেছেন, ব্যাস এই জন্যই আমার খুব কষ্ট হয়। ঘাবড়ে গিয়েছিলে শুভ্র? 74 বছর বয়সে আমার মা 2 বার হার্ট অ্যাটাক করে বেঁচে আছেন আমার জন্য। ভয়ে হার্ট সার্জারি করা সার্জেন্টদের আর তোমার মতো বোম ডিফিউজকারীদের কখনো ভয় পাওয়া উচিত নয়। মাকে খুব ভালোবাসো তাই না? মা তো আমার জীবন। নীর মেয়েটা মনে মনে ভাবতে থাকে, যখন সে ছোট ছিল তখন তার মা তাকে অনেক ভালোবাসতো। স্কুলে টিফিন না নিয়ে মনে করিয়ে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতো, আমার সোনা মা। নীরের মা একদিন তাকে বসিয়ে বলেছিল, দাবাতে হার জিতের সিদ্ধান্ত নেই, এই রানীর করুণা ছাড়া কোনো রাজা জিততে পারে না। রানীর বিরোধিতা করার হাব মমতা কারোর মধ্যেই নেই। ও যদি ঠিক করে নেয় যে ও জিতবে, ও যা খুশি তাই করতে পারে। নীরের বাবা ছিল একটা মাতাল, মদ খেয়ে এসে নীরের মাকে মারধর করত এবং নীরের বাবা অন্য একটা মহিলার সাথে সম্পর্ক ছিল। একদিন রাতে নীর যখন ঘুমিয়েছিল ঠিক তখনই নীরের বাবা এবং ওই মহিলাটি এসে নীরের মাকে মেরে ফেলে। তারপর নীরের বাবা ওই মহিলাটিকে বিয়ে করে আনে। নীরের বাবা নীরকে অনেক মারধর করতে থাকে দিনের পর দিন। ওই মহিলার 2টা ছেলে ছিল। নীরের বয়সী নীরকে খাবার না দিয়ে ওই মহিলাটি ওনার 2 ছেলেকে খাইয়ে দিত। একদিন নীর স্কুল থেকে বাসায় ফিরে শুনতে পায় তার বাবা এবং সৎমা বলেছে নীরের মাকে যেমনে মেরে ফেলেছে তারা নীরকেও মেরে ফেলবে। নীর স্কুল ব্যাগটা রেখে কারেন্টের তার দাঁত দিয়ে কেটে নিচে ফেলে দেয় আর বালতিতে পানি নিয়ে তারের উপর ঢেলে দেয়। নীরের বাবা আর সৎমা যেখানে বসে খাবার খাচ্ছিল সেদিকে পানি গড়িয়ে দেয়। পানি ওদের দুজনের শরীরে টাচ লাগতে কারেন্ট ধরে ছটফট করতে করতে মারা যায় তারা। তারপর ওই ছোট্ট নীর তার সৎ 2 ভাইকে 2টা সিগারেট কিনে এনে দেয়। আসুন এখন বর্তমানে ফিরি। এই নাও, হাঁ করো। আজকের দিনটা তোমার মনে আছে? কেন, ওদেরকে ধরার দিন আজকে? 3 বছর আগে যখন তুমি আমায় প্রথম দেখেছিলে তখন সিএম আসছিলেন। মাঝ রাস্তায় কড়া রোদে ডিউটি করছিলাম, তখন মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম আর তুমি সেখান দিয়ে যাচ্ছিলে। তখন তুমি আমায় তুলে হসপিটালে নিয়ে গিয়েছিলে। এই দিনটায় আমি কি করে ভুলতে পারি? কিন্তু ও তো ভুলে গেছে। নীলার বাবার কণ্ঠে হকচকিয়ে ওঠে নীলা। হসপিটালে তোকে ভর্তি করিয়ে তোর জ্ঞান ফেরার আগেই তো চলে গেছিল। মঙ্গল হোক এই ম্যাগাজিনের ফটোগ্রাফের যে ওর ফটোর কভারেজে ছেপেছে, তখনই এর ব্যাপারে জানতে পারলাম, নয়তো কোনো বড়লোক ছেলের সাথে ওর বিয়ে করে দিতেন। মেঘ, আমার কথাটা তো শোনো প্লিজ। আরে না না না, সেরকম কিছু না। আচ্ছা এসব কথা বাদ দাও। শুনলাম তোমার কেউ মেডেল চুরি করে নিয়েছে, যা এখনো পাওয়া যায়নি। উফ বাবা। কথাটা শোনার সাথে সাথে মেঘ নীলার বাবার দিকে এগিয়ে যেতে থাকে। নীলার বাবা ভয়ে 2 গালে হাত দিয়ে গাল ঢেকে রেখেছে। আরে আরে কি বলে ফেললাম, সেদিন মেডেলের কথা বলাতে চড় মেরে দিয়েছিল, আজ না জানি কি করে। আমায় ক্ষমা করে দিন। মুখ ফসকে বললে নাকি? আই এম সরি। সেদিন মেরেছিলে বলে নাকি আজ মারবে বলে? ছাড়ুন, আপনি আমার থেকে বয়সে বড়, আমার আপনার ওপর হাত তোলা উচিত হয়নি আঙ্কেল। নীলা, প্ল্যান অনুযায়ী সব রেডি। বাকি 58 বাড়িতে স্ট্রং সিকিউরিটি আছে, বাড়ির বাহিরে না, বাড়ির ভিতরে। মেঘ ও নীলা পুলিশ কন্ট্রোল রুমে বসে আছে অসংখ্য মনিটরের সামনে। চিত্রা, আমরা যে ক্যামেরাগুলো লাগিয়েছি সব ফুটেজগুলো এখানে আনো। কন্ট্রোল রুমের প্রথম ফোন কল কোনটা ছিল? আর এখন যে 58টা বাড়ির উপর নজর আছে ওই 58টা বাড়ির ড্রোন ক্যামেরা দেখাও। লাস্টের দিকে জুম করো। হ্যাঁ, ওখানেই প্রথম চুরিটা হতে চলেছে। কি করে মেঘ, কি করে তুমি এত শিওর হচ্ছ? আগেরবার প্রথম চুরিটা 26শে মে 26 নম্বর বাড়িতে হয়েছিল। আজ 2 জুলাই প্রথম চুরিটা এই বাড়িতেই হবে। প্রথম ঘর কোনটা? নাম্বার 2 ফরিদপুর।
শুভারামপুর চল। নীর বাসায় ঢুকে কাজের মহিলাটিকে বলল, কোকিলা দিদি আসেনি? জানি না, সকালে পুলিশ এসে নিয়ে গেল জিজ্ঞাসা করার জন্য। নীর ভাবতে থাকে ওকে কেন পুলিশ নিয়ে যাবে। কিছুক্ষণ ভাবার পর, ও নো, ফোনটা ধর, ফোনটা ধর। শুভারামপুর 2nd নাম্বার বাড়ির ক্যামেরার ফুটেজ দেখাও। নীর একের পর এক ফোন দিয়েই যাচ্ছে। ইতিমধ্যে শুভারামপুর 2 নম্বর বাড়ির কাছে দুইটা লোক একটা বাইক নিয়ে এগিয়ে যাচ্ছে। হঠাৎ ওদের ভেতর একজনের ফোন বেজে ওঠে। সে বলে, এ ভাই বাইক থামা। বাইক থামিয়ে ফোনটা রিসিভ করে ওপাশ থেকে নীর বলে ওঠে, হ্যাঁ বলো দিদি। এই অর্ক, প্ল্যান ক্যান্সেল, অ্যাভয়েড দ্য মিশন। কেন দিদি, কোনো সমস্যা হয়েছে? এখনো পর্যন্ত তো কোনো বাড়িতেই ঢুকিনি। এই পাগল, কাছে গান কাপড় যা আছে পাশের ডাস্টবিনে ফেল, আর বাইকটা কোথাও ফেলে রেখে পালা ইমিডিয়েটলি। দিদি তুমি এত ভয় পাচ্ছ কেন? এখানে তো কোনো পুলিশকে দেখতে পাচ্ছি না, রাস্তা তো পুরো ফাঁকা। এই পুলিশ বাড়ি বাইরে নেই, বাড়ির ভেতরে আছে, পালা এক্ষুনি, তাড়াতাড়ি। এ কি হলো? এই প্ল্যান ক্যান্সেল, চল গাড়ি ঘোড়া তাড়াতাড়ি। বলেই ওরা দুজন বাইক থেকে নেমে হাতে থাকা বন্দুক কাপড়ের পাশে থাকা ডাস্টবিনে ফেলে দেয়। আর বাইক ঘুরিয়ে চলে যাবে ঠিক তখনই রাস্তা দিয়ে একটা পুলিশ ওদের পাশ কেটে চলে যায়। ঠিক মনে করে যেন গাড়িটা ঘুরিয়ে আবার অর্ক আর শায়ানের সামনে এসে দাঁড়ায়। এই বাইকটা কার? আমার স্যার নষ্ট হয়ে গেছে, তাই ঠেলে নিয়ে যাচ্ছি। কথাটা বলার সাথে সাথে পুলিশটা কষে একটা চর বসিয়ে দেয় অর্কের গালে আর বলে, কমিশনারের শালার বাইক চুরি করে এখন এখানে আমার সামনে এসে গাল গল্প ছাড়ছিস? শালা চল থানায় চল। নীর মেয়েটা রুমের ভেতরে এসে হাতে থাকা ব্যাগটা বিছানায় ছুঁড়ে মেরে মাথায় হাত দিয়ে বসে ভাবতে আছে। কন্ট্রোল রুমে অফিসার রাজ এসে নীলাকে স্যালিউট করে বলে, ম্যাম, ডায়াল ফর হেল্পের ডাইরেক্টর এসেছেন। অপেক্ষা করতে বলো। ওরা আর অপেক্ষা করতে পারবে না, বয় চিৎকার করছে। এসব কি হচ্ছে স্যার? আমাদের ডেকে এনে সময় নষ্ট করছেন। আমরা সবাই বিজনেসম্যান, আমাদের প্রত্যেকের সময়ের মূল্য আছে। আমার নজরে আপনার প্রত্যেক ক্রিমিনাল। তোমরা আর তোমাদের এই কোম্পানি এই চুরির জন্য দায়ী। এই চুরির জন্য কোনো উত্তর আছে? আপনি তো দেখছি অদ্ভুত বিহেভ করছেন। আজকাল ডেটা লিক হওয়া সাধারণ বিষয়, প্রত্যেক জায়গায় ডেটা লিক হচ্ছে। তার মানে এই চুরিতে তোমাদের কোম্পানির হাত আছে, তোমরা নিজেরাই স্বীকার করছো। ঠিক বললাম তো? সবার আগে এই যে ডায়াল ফর হেল্প যে নামটা আছে সেটা চেঞ্জ করো। মানুষের সেন্সিটিভ ডেটা মেনটেন করো, আর সেগুলো সেভ করার কোনো উপায় নেই। 50টা বাড়ি নিজেদের সারা জীবনের রোজগার হারিয়েছে, আর সেটা তোমাদের সাধারণ ব্যাপার মনে হচ্ছে। আমাদের পার্সোনাল ডেটা মিসইউজ করার জন্য তোমাদের কোম্পানি দায়ী নয়। ডিসক্লেইমার দিতে পারবে? তোমার সাহস আছে? স্যার, গভর্নমেন্ট সমস্ত রুলস আমরা মানছি। বিজনেস কিভাবে করতে হয় আপনার শেখানো লাগবে না। ও রাজ, সিওডি সফটওয়্যার আপডেটের জন্য অনেক বড় অ্যামাউন্ট দেখানো হয়েছে। আপনাদের ডেটা সার্ভারের ফায়ারওয়াল যেটা সিকিউরিটি দেয় 2017 থেকে আপডেট দেয়নি। এর জন্য কি জবাব রয়েছে? স্যার, এদের সব কয়টাকে নিয়ে জেলে ভরে দেবো স্যার। আইন ছোটোখাটো ছিচকে চোরদের জন্য, এসব ছোটোখাটো চোরদের জন্য নয়। ও, তোমাদের লজ্জা লাগে না? এইসব যদি বাইরে মিডিয়াকে দেখিয়ে দিই তোমাদের কোম্পানি ধ্বংস হয়ে যাবে। তোমাদের বলে কোনো লাভ নেই। যেদিন থেকে লোকেরা অনলাইনকে ভরসা করতে শুরু করেছে সেদিন থেকে তোমরা ওদেরকে লুট করতে শুরু করেছো। এই কেসের জন্য তোমাদের যে কোনো সময় ডাকা হতে পারে। গট ইট? নীর মনে মনে ভাবছে অর্ক আর শায়নকে পুলিশ ধরে ফেলেনি তো। ইত্যাদি নীর পায়চারি করছে আর ব্ল্যাকবোর্ডে হিসাব মেলানোর চেষ্টা করছে। মেঘ আর নীলা থানা থেকে বেরোতেই দেখে একটা লোক অফিসার রাজের কাছে মিনতি করছে তার বাইক নাকি চুরি হয়ে গেছে। ভেতরে গিয়ে কমপ্লেন লেখা, আমার কাছে এসেছিস কেন রে বাল? কি হয়েছে? উনি বললো তো থানায় গিয়ে কমপ্লেন লেখাও। ম্যাম, থানায় গেলে দেরি হয়ে যাবে, নতুন কিনেছি, অনেক কষ্ট করে কিনেছি ম্যাম। বাইকের কালার কি, নাম্বার কি? 1311। প্লিজ স্যার একটু খুঁজে নিন না স্যার। মেঘ সোজা কন্ট্রোল রুমে চলে যায়। ওখানে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে ওখানে দেখা যায় একটা লোক বাইক নিয়ে চলে যাচ্ছে। পেছনে আছে একটা অটো। মেঘ অটো ড্রাইভারকে ফোন দেয়, বলে, শিমুল, তোমার সামনে বা পেছনে লাল কালারের অ্যাপ যে কোনো বাইক দেখতে পাচ্ছ? না স্যার, নেই স্যার। শিমুল, ভালো করে দেখো একটু। না, নেই স্যার। স্যার এক মিনিট স্যার, আপনি যে গাড়ির কথা বলছেন সেটা আমার সামনেই আছে স্যার। ওই গাড়িটা থেকে যেন তোমার নজর না সরে। ওকে স্যার।
অটো ড্রাইভারের সামনে একটা লোক বাইক নিয়ে গয়না ছিনতাই করার সময় পাবলিকের হাতে ধরা খেয়ে রাস্তার মাঝে ঝামেলা করছে। মেঘ পুলিশ অফিসার রাজকে পাঠায় লোকটাকে ধরতে। লোকটাকে ধরে এনে মেঘের সামনে রাখলে মেঘ ওদেরকে মারতে থাকে। মেরে বাইকটা ওই লোকটাকে দিয়ে দেয় আর কি যেন ভাবতে থাকে। কপালে হাত দিয়ে ভাবছে সে, কে জানে তার মাস্টার মাইন্ড মাথায় কী চলতেছে। আবার কি এই গল্পের নতুন মোড় নিতে চাচ্ছে বলা মুশকিল। মেঘ কিছু একটা ভেবে নীলাকে বলল, নীলা, এই গোটা ফরিদপুর শহরে যত লোক আজ বাইক চুরির জন্য ধরা পড়েছে সবাইকে নিয়ে আসো ফার্স্ট। কিছুক্ষণের মধ্যে সব কয়টা বাইক চোরকে এনে পুলিশ স্টেশনের সামনে দাঁড় করায় আর ওদের সামনে হেঁটে হেঁটে দেখছে মেঘ সব কয়টা ভালোভাবে দেখেন। মেঘ হুট করে দাঁড়িয়ে যায়, বলে, ওই পেছনের দুইজন এদিকে আয়। আরে তোদের কি বলছি, সামনে আয়। নাম কি তোর? অর্ক স্যার। আরে তোর নাম কি? সায়ন স্যার। নীলা, এদের দুজনের সব ইনফরমেশন বের করো তো। এটিএমে চুরি করে জেলে বন্দি ছিল, কাল ছাড়া পেয়েছে। আর বেরিয়ে চেন ছিনতাই করার জন্য বাইক চুরি করেছে। এটিএম পাপড়ি যাও। এই তোর এদিকে আয়। একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু কাউকেই তেমনভাবে পায় না। ওরা মেঘ আবারও কপালে হাত দিয়ে স্লাইস করতে থাকে। মেঘ ওয়াশরুমে যায় মুখ ধুতে। পানির ট্যাপ ছেড়ে মুখে পানি মেরে আয়নার দিকে তাকিয়ে মেঘের মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। ওখান থেকে বেরিয়ে বলে, তোমাদের মধ্যে কি কেউ প্লাম্বার রয়েছে? কল খারাপ হয়ে গেছে, কেউ ঠিক করে দিবে কি? তাহলে কোনো কেস ফাইল না করে ছেড়ে দেওয়া হবে। সবার পেছন থেকে অর্ক আর সায়ন দুজনেই হাত তোলে আর মেঘের মুখে বাঁকা হাসি। রাজ, এদের দুজনের জন্মগোষ্ঠী আমার 10 মিনিটের মধ্যে চাই। গট ইট? ওকে স্যার। মেঘ, আমরা দুজন গুন্ডাকে খুঁজছি আর এদের দুজনকে দেখে তো পাগল মনে হয়। এরা এটিএম চুরির জন্য ধরা পড়েছে। ও নো, দেখো তো এটিএম চুরিটা 26শে মার্চ হয়েছে কিনা। ওকে, ইউ আর রাইট মেঘ। 26শে মার্চের দিনে চুরিতে ওরা ধরা পড়েছিল। স্যার, ওদের কেউ নেই, ওরা একা। আর ওদের একটা দিদি আছে, তাও আপন না, সৎ দিদি, নাম নীর। ওদের দুজনকে এমন ধোলাই দিব না সব সত্য কথা বেরিয়ে আসবে। এই নীলা, না, রাগের মাথায় তাড়াহুড়ো করা ঠিক না। ওরা দুজন অপরাধী জানার পরও ওদের দুজনকে কিছু না করে বসে থাকবো? আমার কথা শোনো, এরা দুজন যে অপরাধী করে প্রমাণ করার জন্য আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। সেটা জোগাড় আমি করে দিব না মেঘ। না, কেস টিকবে না। এরা চালাকি করে খুব সহজে ছাড়া পেয়ে যাবে। নীলা, সাপের মাথায় আঘাত করে মারতে হয়, লেজা নয়। এরা দুজন হলো লেজ, মাথা তো। স্যার, নীরের ফটো। নীরের ফটোটা নিয়ে মেঘ ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। নীলা, যেমনটা বলছি করো। নীর তার বাইকটা নিয়ে চলে আসে দাবা ক্লাবে। নীর যেহেতু ওখানকার কোচ, তাই সব বাচ্চাদের শেখায়। নীর বাইক রেখে ভেতরে গিয়ে চেয়ারে বসে, একটা বাচ্চাকে ডাক দেয় তার সাথে খেলার জন্য। সেই সময় দরজা খুলে মেঘ ভেতরে প্রবেশ করে। যখনই বাচ্চাটা নীরের সামনে চেয়ারে বসবে তখনই মেঘ বলল, হেই চ্যাম্প, 1 মিনিট ক্যান আই প্লে? ওকে আঙ্কেল। থ্যাংক ইউ। হ্যালো, কে তুমি? তোমার অপোনেন্ট শত্রু গেমে। গেট আউট। হেরে জবাব পাচ্ছ, সোজা বেরিয়ে যেতে বলছো। ব্যাস, এমনি একবার ট্রাই করে দেখতে পারো। মেঘ আর নীর খেলা শুরু করে। মেঘ এক একটা চাল দিচ্ছে আর নীর মেঘের গুটিগুলো এক এক করে খেয়ে দিচ্ছে। সত্যি কি বাজে খেলছো কেন? আমায় হারাবে বলেছিলে। এই যদি আমি চাইতাম না তাহলে দুটো দানে তোমার খেলা শেষ করে দিতাম। মাইন্ডেড, এতক্ষণ তোমায় কোনো খেলতে দিলাম জানো? এই একটা গুটি যখন উঠিয়ে ফেলেছিলাম তখন তুমি যে আমার সাথে খেলার যোগ্য না সেটা প্রমাণ করেছিলাম। গেট আউট। নীর রানী মারলেই খেলা শেষ হয়ে যায় না, রাজাকে মারলে তবেই হয়। চেকমেট। নীর, আমার বাবা আমায় একটা কথা শিখেছিলেন, শত্রু যদি তোমার থেকে বেশি চালাক হয় তাহলে যতটা সম্ভব নিজেকে বোকা বানাও, আর ঠিক তখনই ও তোমাকে বোকা ভেবে ওর বুদ্ধি কাজে লাগাবে। আর যখনই সে করবে তখন একটাই দানে গেম ওভার। ঠিক আছে? কে তুমি? খুদা, বুঝলে না? তুমি তোমার বাকি জীবনটা আনন্দে কাটাবে নাকি জেলের মধ্যে বসে শুকনো রুটি খাবে, সে সিদ্ধান্ত যিনি নেবে সে খুদা হলাম আমি। যে এটা একটা এটা একটা যুগ। হ্যাস কি থেমে গেছে? টেক কেয়ার। বলেই মেঘ চশমাটা পরে রুম থেকে বাইরে চলে আসে। মেঘ, কি হলো? আমি ওকে উস্কে দিয়েছি, সব নিজে থেকে বলে দেবে, অপেক্ষা করছি। মিস্টার খোদা?
মেঘের বুক থেকে ক্যামেরাটা টান দিয়ে মাটিতে ফেলে দেয় নীর। আর মেঘের কানের ব্লুটুথের সাথে নীলা কানেক্টেড রয়েছে। নীর যা যা বলেছে নীলা সবটা শুনেছে। একটু অফ দ্য রেকর্ড কথা বলি। যখন ওই দুই পাগল ফিরল না, তখন আমি বুঝেছি সামথিং ইজ রং। কিন্তু আমার সামনে কে টিকতে পারবে এটা ভেবে একটু শান্ত হয়েছিলাম। কিন্তু তোমার মতো কেউ আসবে সেটা ভাবিনি। কি বলেছে ওরা দুজনে 50টা বাড়িতে যে ডাকাতি হয়েছে এর মাস্টার মাইন্ড আমি, এটা বলেছে? অসম্ভব, ইম্পসিবল। আমার প্যাটার্ন জেনে গেছো তুমি। কিন্তু আমার ভিতরে কোনো প্রমাণ নেই। কি ঠিক বলেছি তো? একবার তোমার ব্যাপারে আমি কিছু না জেনেই রিল্যাক্স হয়েছিলাম আর হেরে গেছি। আর হেরে যাওয়া বাজে আমি কখনো খেলি না। পরের বার আমারই জয় হবে। এই অহংকার দেখার জন্য আমি এসেছিলাম। আমার একটা অভ্যাস আছে, লুকিয়ে খেলার থেকে সামনাসামনি খেলতে পছন্দ করি আমি। এখন থেকে তোমার প্রতিটা কাজে বাধা হওয়ার জন্য আমি থাকবো। জেতার জন্য আমার যত দূর যাওয়া লাগে আমি যাব। হার জিত আমার কাছে একই, কিন্তু কোনো লড়াইতে আমি পিছিয়ে আসি না। নীর, যদি তোমার বুদ্ধিটা ঠিকঠাকভাবে কাজে লাগাতে হয় তুমি সায়েন্টিস্ট হয়ে যেতে। হেই, তুমি কে হও? কোথা থেকে এসেছো? তুমি এত কনফিডেন্স নিয়ে বলছো যখন তোমার জন্য ছোট্ট চ্যালেঞ্জ ওদের দুজনের মুখ দিয়ে যদি নীরা এই দুটো শব্দ বের করে দেখাও। তুমি যদি সত্যি পুরুষ হও তাহলে ওদের মুখ থেকে আমার নাম বের করে দেখাও। আর কি বলছিলে? সায়েন্টিস্ট হতে পারতাম, সময় বদলে গেছে, টাকা ছাড়া আজ সায়েন্সও পড়া যায় না। বলেই নীরা মেয়েটি চলে গেল। এমন মারবো যে সব বলে দিবে। না নীলা, স্টপ। পুলিশ স্টেশনে অফিসার রাজ সহ অনেক অফিসার নীলাকে থামাতে ব্যর্থ। নীলা সোজা জেলখানার ভেতরে গিয়ে ওদেরকে মারতে থাকে আর বলছে কে ওদেরকে এই কাজ করতে বলেছে নাম বলতে। নীলা অর্ককে মারার সময় সায়ন পেছন থেকে একটা ছুরি নিয়ে অর্কের দিকে ছুঁড়ে মারে। অর্ক ছুরিটা হাতে নিয়েই নীলার পেটের ভেতর ঢুকিয়ে দেয়। পুলিশ এটা দেখে। অর্ক আর শানকে মারতে আসলে ওরা দুজন সব পুলিশের বুকে ছুরি ঢোকাতে থাকে। মেঘ অয়নকে ফোন দিয়ে আগেই বলে দিয়েছে থানায় যেতে। অয়ন এসে দেখে এই অবস্থা। অয়ন মেঘকে ফোন দিয়ে বলেছে যে নীলার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে। মেঘ অয়নকে শ্যুট করার অর্ডার দিতেই অয়ন কোমরে থাকা পিস্তলটা বের করে অর্কের বুকে একটা গুলি করতেই অর্ক নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। সায়ন এটা দেখে, অয়নের দিকে ছুরি নিয়ে দৌড় দেয় অয়নকে মারার জন্য। অয়ন আরেকটা গুলি চালায়, সোজা সায়নের কপাল ফুটো হয়ে যায়। অয়ন তাড়াতাড়ি করে নীলাকে হসপিটালে নিয়ে এমার্জেন্সিতে ভর্তি করে। মেঘ হসপিটালে এসে নীলাকে দেখে যায়। মেঘ আর অয়ন একসাথে বসে আছে বাসার ছাদে। মেঘ হঠাৎ অয়নকে বলল, অয়ন, নীলাকে ভালোবাসিস? মেঘের কথায় অয়ন কি বলবে বুঝতে পারছে না। চুপ কেন রে, কিছু তো বল। আমি চুপ কোথায়? মেঘ নিশ্চুপতা মানে কি শুধুই চুপ থাকা? মেঘ, নিশ্চুপতা মানে অসংখ্য অভিযোগ যা আমি মুখে বলতে চাই না। নিশ্চুপতা মানে এক বুক কষ্ট যা আমি তোকে দেখাতে চাই না। নিশ্চুপতা মানে অসংখ্য ভুলের ছড়াছড়ি যা আমি ধরিয়ে দিতে চাই না। আমি নিশ্চুপ নই মেঘ, এই নিশ্চুপতার পেছনে অনেক কথা, অনেক। তোকে আর নীলাকে খুব মানিয়েছে রে। নীলা যখন ওর আশেপাশে থাকে তখন ওর মধ্যে অন্যরকম একটা খুশির ঝিলিক থাকে, ও ভালো থাকে, এটাই তো বড় পাওনা রে। আমি কষ্টে নেই, বরং ভালো আছি। তোর সাথে আমার পছন্দের মিল থাকলেও স্বভাব কিন্তু মিলে না। নীলা আমার হলেই তুই কখনো কাউকে নিজের সাথে জড়াতে পারতে না, কিন্তু আমি পারবো। আর যাকে জড়াবো তাকে সর্বোচ্চ ভালোবাসবো, দেখে নিস। তাই সেদিক থেকে ভালোই হয়েছে, 3টা জীবন বেঁচে গেছে। রাতে মেঘ রাস্তা দিয়ে বাইক নিয়ে বাসায় যাচ্ছে, এমন সময় মেঘের ফোনে একটা কল এলো। মেঘ ব্লুটুথ কানেক্ট করে বলতে লাগলো, হ্যাঁ বলো নীর। কেন করলে এমন? হেই, কাজের কথা বলো। তোমার বাড়ি থেকে মেডেল চুরি না করলে তুমি এসব ঢুকতেও না, আর না আমার সামনে আসতে। মেঘ নীরের সাথে কথা বলছে, এমন সময় একটা গাড়ি থেকে একটা লোক ছুরি বের করে মেঘের গলা বরাবর একটা স্লাইড দেয়। মেঘ মাথাটা উল্টে নিতেই বাইক কন্ট্রোল হারিয়ে বাইক থেকে ছিটকে গিয়ে পড়ে। লোকগুলো গাড়ি থেকে নেমে মেঘকে মারতে আসে। মেঘ এক একটাকে ধরছে আর উপরে পিটিয়ে দিচ্ছে। উফ, এত দূর অব্দি আওয়াজ আসছে, ভালো ওদের তোকে বেঁচে দেখা। মেঘ এক একে সব কয়টাকে ধরে উপরে পাঠিয়ে দিচ্ছে। তখন মেঘ নীরাকে বলল, তো চ্যালেঞ্জ খুব পছন্দ তাই না? 24 ঘন্টা যদি তুই আমার সামনে না পড়িস তাহলে তোকে আমি খুঁজবো না। ওপেন চ্যালেঞ্জ। নীরের ফ্রেন্ডের মার আজ মৃত্যুবরণ করেছে। নীর সেখানে গিয়ে সবার মাঝে এক কোণার দিকে চুপটি করে বসে আছে। হঠাৎ বাইরে পুলিশের গাড়ির আওয়াজ পেতে নীর তার ফ্রেন্ডকে বলে ছাদে চলে আসে।
ছাদে এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ আবারও বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শোনা যায়। নীর ছাদের একপাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন দিকে কেউ নীরকে বলে উঠল, হ্যাঁ নীর, ভেবেছিলাম 24 ঘন্টা আপাতত লুকোচুরি খেলতে পারবো, কিন্তু তুমি তো দেখছি 10 ঘন্টাতেই ফেসে গেলে। মেঘ তার পাশে থাকা অয়নকে বলে, অয়ন নিচে গিয়ে দেখ 3টে স্কুল ব্যাগ আছে, একটা ব্যাগ বাচ্চাটার আর বাকি 2টা ব্যাগ এই বাচ্চাটার। ওই 2টা ব্যাগে চুরি করা সব গহনা টাকা রয়েছে, গিয়ে নিয়ে আয়। কি হলো নীর, চমকে গেলে? নীর তাকিয়ে আছে এক দৃষ্টিতে মেঘের দিকে। হঠাৎ মেঘ তার পকেট থেকে একটা আর্মি থেকে দেওয়া মেডেল বের করে নীরের সামনে ধরে হাসতে হাসতে বলে, নীর, তুই সবসময় রিভার্স গেম খেলিস, সেটা আমি জানি। 26শে মার্চের দিন সবাই ভাবে যে তারা সুরক্ষিত রয়েছে, আর তুই সেদিনই চুরি করলি। আর আমি মেডেল খুঁজতে সারা শহর ঘুরে বেড়াবো, আর তুই সেটা আমার বাড়ির বাগানেই পুঁতে দিলি। আমার বাড়ির সিসিটিভি হ্যাক করেছিস, কিন্তু আমার পাখির খাঁচা লাগানো ছোট্ট ক্যামেরায় ধরা পড়ে গেলি। বাংলা একটা কথা আছে না, হয় মারো না হয় মরো। আর কিছু বলতে না দিয়েই নীর পেছন থেকে পিস্তলটা বের করে সোজা মেঘের বুক বরাবর গুলি করে। মেঘ পাশে থাকা অয়নের কোলে লুটিয়ে পড়ে। নীর পালাতে গেলে অয়ন নীরের পায়ে গুলি করে, আর অফিসার রাজ গিয়ে নীরকে ধরে হাতে হাত করা পড়ে। অয়ন মেঘকে ডাকতে থাকে, মেঘ, এই মেঘ, মেঘ প্লিজ ভাই কথা বল, এইদিকে তাকা, তোর কিছু হয়ে গেলে নীলার কি হবে ভেবেছিস? হেই মেঘ, মেঘ। মেঘকে সবাই ধরে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। স্ট্রেচারে করে নেওয়ার সময় নীলা কাঁদতে থাকে। তখন মেঘ নীলাকে বলে, তুমি আসলে একটা মায়াবতী। যদিও গল্পটা পূর্ণতা পায়নি, তবে তুমি আমার চোখে সারা জীবন সুহাসিনী। আর কিছু বলার সময় পেল না ডক্টরেরা। মেঘকে আইসিইউতে ভেতরে নিয়ে গেল। টানা 2 ঘন্টা অপারেশন চলার পর ডাক্তারেরা এসে বলে, ডক্টর প্লিজ, আছে তো ও, প্লিজ ডক্টর বলুন না প্লিজ। দেখুন, গুলিটা কাছ থেকে লাগার কারণে গুলি হাড় ছিদ্র হয়ে গেছে, রক্ত পড়েছে অনেক, গুলি বের করেছি। ম্যাক সাহেবের হাতে সময় নেই বেশি, গিয়ে দেখা করে আসুন। নীলা কাঁদতে কাঁদতে 2বার সেন্স হারিয়েছে। নীলারা সবাই মেঘের কেবিনে মেঘকে জড়িয়ে ঝরে পাগলের মতো কান্না করছে। হঠাৎ পাশে থাকা একটা যন্ত্র টিপ টিপ করে আস্তে আস্তে আওয়াজ করা বন্ধ করে দেয়। সেই সাথে মেঘও চিরতরে বিদায় নেয় পৃথিবী থেকে। যাওয়ার আগে অয়নকে বলেছিল, অয়ন দেখি পরের বার যদি আবারও পৃথিবীতে আসার সুযোগ পাই, তাহলে দেখিস আমরা একই মায়ের পেটের ছেলে হয়ে জন্ম নিব। নীলা মেঘের জীবন নামক ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে চোখের জল ফেলছে। যার হারায় সে বোঝে হারানোর যন্ত্রণা কতটা তীব্র। ডায়েরির শেষ পাতায় লেখা, অসমাপ্ত ভালোবাসা।